হাই স্টুডেন্টস, নতুন একটা লাইভ ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো আমি খুবই অসুস্থ। বিশেষ করে আজকে আমি যখন ডাক্তার দেখালাম, ডাক্তার আমাকে বলল যে ল্যারিংসে ইনফেকশন হয়েছে। মানে আমার টোটালি কথা বলা বন্ধ, চিৎকার করা বন্ধ। কিন্তু তবু আমি এসছি পড়াতে, কারণ আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আজ এস ব্লক এলিমেন্ট আমি কমপ্লিট করে যাব। ওকে, তো সেই জন্য আমি আমার গলাকে ফুল প্রেশার দিচ্ছি না, একটু আস্তে বলছি। হয়তো একটু মানে কথাগুলো কি বলবো, একটু কম শুনতে পাবে তোমরা, আওয়াজটা হয়তো আস্তে আস্তে আসতে পারে কারোর ক্ষেত্রে, তো একটু মানিয়ে নিও। ওকে, গলার অবস্থা খুবই খারাপ। তো আজকের আমরা শুরু করছি এস ব্লক মৌল। তো চলো দেখে নিই এস ব্লক মৌল আজকে শুরু করছি। তো এস ব্লক মৌল কাদের বলে? যে সমস্ত মৌলগুলির ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনগুলি এনএস উপকক্ষে প্রবেশ করে তাদেরকে বলা হয় কি? এস ব্লক মৌল। তো চলো স্টার্ট করি। ফার্স্টে আমরা যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। এটা দিয়েই আমরা স্টার্ট করছি। ইলেকট্রনিক কনফিগারেশন বাংলা করলে যাকে দাঁড়ায় ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস। বাংলা করলে দাঁড়ায় ইলেকট্রন বিন্যাস। তো এস ব্লক মৌল, তো এস ব্লক মৌল দু রকম হয়। একটা হচ্ছে গ্রুপ 1, একটা হচ্ছে গ্রুপ 1 মৌল, আর একটা হচ্ছে গ্রুপ 2 মৌল। এই গ্রুপ 1 এবং গ্রুপ 2 এই দুটো মৌল, মানে গ্রুপ 1 এর মৌল এবং গ্রুপ 2 এর মৌল, এরাই হচ্ছে কি এস ব্লক মৌল। ওকে, তার মানে গ্রুপ 1 আর গ্রুপ 2 মৌলগুলি এস ব্লক ভুক্ত বা এস ব্লকের মৌল বলা হয়। গ্রুপ 1 এ কে কে আছে? লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবেডিয়াম আছে, সিজিয়াম আছে। এদেরকে বলা হয় অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু। অ্যালকালি মেটাল এএম, বা আমি একে বলতে পারি কি বাংলা করলে দাঁড়ায় ক্ষার ধাতু। গ্রুপ 2 এ কারা কারা আছে? গ্রুপ 2 এ আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। এরা হচ্ছে গ্রুপ 2 মৌল। গ্রুপ 2 মৌলগুলোকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে। ক্ষারীয় মৃত্তিকা ধাতু ইংলিশে বলে অ্যালকালাইন আর্থ মেটাল। সংক্ষেপ করলে দাঁড়ায় AEM, অ্যালকালাইন আর্থ মেটাল। এটাকে একটু ওপরে লিখে দিই, AEM, অ্যালকালাইন আর্থ মেটাল। এবার এই গ্রুপ 1 মৌলগুলি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমি দেখি, তাহলে দেখব এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন NS1, অর্থাৎ এদের সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন থাকে। এনটা কি বোঝাচ্ছে? এনটা বোঝাচ্ছে পর্যায় সংখ্যা বা সর্ববহিস্থ কক্ষ। n = পর্যায় সংখ্যা = সর্ববহিস্থ কক্ষ। গ্রুপ 2 মৌলগুলির জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন লিখলে কি পাওয়া যায়? NS2। এদের সর্ববহিস্থ কক্ষে দুটি ইলেকট্রন থাকে। n কি বোঝাচ্ছে? পর্যায় সংখ্যা = কি কক্ষ সংখ্যা। যেমন লিথিয়ামটা কোন কক্ষে থাকে? লিথিয়ামটা আমার সেকেন্ড পিরিয়ডে থাকে, সেকেন্ড। সোডিয়াম থার্ড পিরিয়ডে থাকে, পটাশিয়াম ফোর্থ পিরিয়ডে থাকে, রুবেডিয়াম ফিফথ পিরিয়ডে থাকে এবং সিজিয়াম আমার সিক্স পিরিয়ডে থাকে। তো এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও n = 2, সেকেন্ড পিরিয়ডে বেরিলিয়াম, থার্ড পিরিয়ডে ম্যাগনেসিয়াম, ফোর্থ পিরিয়ডে ক্যালসিয়াম, ফিফথ পিরিয়ডে স্ট্রনসিয়াম এবং সিক্সথ পিরিয়ডে হচ্ছে আমার বেরিয়াম। এবার দেখি এদের ইলেকট্রন বিন্যাসগুলো কি করে লেখা যায়। তো দেখো এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন NS1, যেখানে n = পর্যায় সংখ্যা বা বলতে পারবো সর্ববহিস্থ কক্ষ সংখ্যা। তো লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, সোডিয়ামে 8 বেশি, মানে লিথিয়াম থেকে সোডিয়ামে নামলে আমার 8টা এলিমেন্ট বেশি হয়, তাহলে 3 + 8 11। আবার যখন সোডিয়াম থেকে পটাশিয়ামে যাব 18টা বেশি
8টা বেশি হবে, হলে হবে 19। যখন পটাশিয়াম থেকে রুবিডিয়ামে যাব 18খানা বেশি হবে, হয়ে হবে 37। রুবিডিয়াম থেকে যখন সিজিয়ামে যাব 37 থেকে আরো 32 বেশি হবে, হবে তোমার 69। ইয়েস, ওকে। তো এক্ষেত্রেও বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? লিথিয়াম যদি সোডিয়াম হয় ঠিক তারপরেই থাকে বেরিলিয়াম, তার মানে এটা হবে 4। এ যদি 3 হয় এ 4। সোডিয়ামের যদি 11 হয় ম্যাগনেসিয়ামের 12, এটাকে অন্য কালারে লিখি, ম্যাগনেসিয়ামের 12, পটাশিয়ামের 19, ক্যালসিয়ামের 20, রুবিডিয়ামের 37, স্ট্রনসিয়ামের 38, সিজিয়ামের 69, বেরিয়ামের কত? 70। বেরিয়ামের কত? 70। চলো এবার ইলেকট্রন বিন্যাসগুলো লিখে নিই। লিথিয়ামের ক্ষেত্রে কি হয়? লিথিয়ামের ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, হিলিয়াম 2s1। হিলিয়াম 2s1। হিলিয়ামের মধ্যে কটা ইলেকট্রন থাকে? দুটো। 2 প্লাস এই একটা ইলেকট্রন 3, তিনটে ইলেকট্রন। ওকে, তো এইভাবে নিষ্ক্রিয় গ্যাসের সাহায্যে ইলেকট্রন বিন্যাস লেখা হয়। আর একটা জিনিস ভালো করে খেয়াল করো, লিথিয়াম 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 কোন পর্যায়ে আছে? দ্বিতীয় পর্যায়ে আছে, তাই লেখা হচ্ছে 2s1। এই যে লেখা হয়েছে ns1, তাহলে লিথিয়াম দ্বিতীয় পর্যায়ে আছে, মানে এক্ষেত্রে n = আমি কি বসাবো? 2, তাহলে হবে কত? 2s1। তো সোডিয়ামের ক্ষেত্রে কি হবে? হিলিয়ামের পর নিষ্ক্রিয় গ্যাসকে নিয়ন। এবার সোডিয়াম কোন পর্যায়ে আছে? থার্ড পর্যায়ে আছে, তাই n = কি বলবো? n = কি বলবো? 3। n = 3 বললে আমি এখান থেকে লিখতে পারি 3s1। এবং যেহেতু এরা সব একই গ্রুপে আছে, তাই এদের প্রত্যেকের সর্ববহিস্থ কক্ষে একটা করেই ইলেকট্রন থাকবে। পটাশিয়াম নিয়নের পরে কে আছে? আর্গন। লিখলাম। পটাশিয়াম কোন পিরিয়ডে থাকে? চতুর্থ পিরিয়ডে থাকে, অর্থাৎ n = 4, মানে আমি লিখবো 4s1। ঠিক একই রকম ভাবে রুবিডিয়াম কি লিখবো? আর্গনের নিচে আছে কি? ক্রিপ্টন, 5s1। ঠিক সিজিয়ামটাকে কি লিখবো? জেনন, 6s1। ক্রিপ্টনের পরে আছে জেনন। তো বেরিলিয়াম গুলো কিভাবে লিখবো? দেখো, এর ইলেকট্রন বিন্যাস কি? এর জেনারেল ইলেকট্রন বিন্যাস হচ্ছে ns2, যেখানে n হচ্ছে পর্যায় সংখ্যা। তো বেরিলিয়ামের ক্ষেত্রে আগের মতোই লিখবো, হিলিয়াম 2s2, কারণ দেখো ns2, বেরিলিয়াম দ্বিতীয় পর্যায়ে থাকে, অর্থাৎ n এর ভ্যালু কি হয়? 2 হয়, তাহলে 2s2। ম্যাগনেসিয়াম হিলিয়ামের নিচে কে থাকে? নিয়ন। ম্যাগনেসিয়াম কোন পিরিয়ডে আছে? থার্ড পিরিয়ডে, n = 3, মানে আমি এখানে লিখবো 3s2। ওকে, খুবই ইজি, খুবই ইজি। ক্যালসিয়াম নিয়নের পরে কে থাকে? আর্গন। ক্যালসিয়াম কোন পর্যায়ে থাকে? চতুর্থ পর্যায়ে থাকে, তাই আমি লিখবো 4s2। এবং এদের প্রত্যেকের সর্ববহিস্থ কক্ষে দুটো করে ইলেকট্রন থাকবে, কারণ এরা একই গ্রুপে আছে। এবার আর্গনের নিচে কে যাবে? ক্রিপ্টন। ক্রিপ্টন এখানে স্ট্রনসিয়াম কোন পর্যায়ে আছে? পঞ্চম পর্যায়, তাই লিখবো 5s2। তাই লিখবো 5s2। বেরিয়ামের ক্ষেত্রে কি হবে? জেনন, 6s2। তো এই হচ্ছে আমার গ্রুপ 1 এবং গ্রুপ 2 মৌলগুলির ইলেকট্রন বিন্যাস। এইভাবে তোমাকে ইলেকট্রন বিন্যাসগুলি লিখতে হবে। চলো নেক্সট আমরা পড়ব অ্যাটমিক সাইজ বা পারমাণবিক আকার। পারমাণবিক আকার, অ্যাটমিক সাইজ মানে পারমাণবিক আকার। দেখো, আমরা পিরিয়ডিক টেবিলে পড়েছিলাম, কোন গ্রুপের উপর থেকে নিচে নামলে পরমাণুর সাইজ বা আকার কি হয়? বৃদ্ধি পায়। কি বললাম? কোন গ্রুপের উপর থেকে নিচে নামলে পরমাণুর ব্যাসার্ধ তথা আকার ক্রমশ বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? তোমরা সবাই জানো কেন বৃদ্ধি পায়। এবং এস ব্লক মৌলগুলির ক্ষেত্রে কোনো এক্সেপশন নেই। নো এক্সেপশন মানে এস ব্লক মৌলগুলির ক্ষেত্রে আমি যদি গ্রুপের উপর থেকে নিচে নামি, সাইজ কি হবে? বৃদ্ধি পাবে। যেমন আমি যদি গ্রুপ 1 দেখি, গ্রুপ 1, গ্রুপ 2, এটা হচ্ছে অ্যালকালি মেটাল আর এটা হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল।
কি আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম। যত গ্রুপের ওপর থেকে নিচে নামবো সাইজ কি হবে? ক্রমশ বৃদ্ধি পাবে, সাইজ ক্রমশ বৃদ্ধি পাবে। গ্রুপ 2 এর ক্ষেত্রে কি আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। গ্রুপের ওপর থেকে নিচে নামলে সাইজ কি করবে? ইনক্রিজ করবে। কেন ইনক্রিজ করে? আমরা পিরিয়ডিক টেবিলে পড়েছিলাম পারমাণবিক ব্যাসার্ধ আর কার উপর ডিপেন্ড করে? n/z এফেক্টিভ, n/z এফেক্টিভ। জেড এফেক্টিভের সাথে, জেড এফেক্টিভ মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, তো নিউক্লিয় চার্জের সঙ্গে ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ নিউক্লিয় চার্জ যদি বৃদ্ধি পায় ব্যাসার্ধ কি হয়ে যায়? কমে যায়। এবং এনটা কি? এনটা হচ্ছে কক্ষ সংখ্যা, এনটা হচ্ছে কি? কক্ষ সংখ্যা। এবং কক্ষ সংখ্যা যত বৃদ্ধি পায় পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? বৃদ্ধি পায়। এবার গ্রুপের ওপর থেকে নিচে নামলে জেড এফেক্টিভের মান কনস্ট্যান্ট থাকে, জেড এফেক্টিভের মান চেঞ্জ হয় না। এবং যেটা হয়, গ্রুপের ওপর থেকে নিচে নামলে পর্যায় সংখ্যা পরিবর্তনের সাথে সাথে মৌলগুলিতে একটি করে নতুন কক্ষ সংযোজিত হয়। ঠিক এইভাবে যত গ্রুপের ওপর থেকে আমি নিচে নামবো পর্যায় সংখ্যা চেঞ্জ হবে, এবং পর্যায় সংখ্যা চেঞ্জ হওয়ার সাথে সাথে একটা করে নতুন কক্ষ ঠিক এইভাবে কি হবে? সংযোজিত হবে। একটা করে নতুন কক্ষ ঠিক এইভাবে সংযোজিত হবে, অর্থাৎ ব্যাসার্ধ কি হবে? ক্রমশ বৃদ্ধি পাবে। তাই কোন গ্রুপের উপর থেকে নিচে নামলে অ্যাটমিক সাইজ ইনক্রিজ করে বা বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে এস ব্লকের ক্ষেত্রে কোনো এক্সেপশন নেই, উপর থেকে নিচে নামছি সাইজ ইনক্রিজ করছে। চল নেক্সট এবার যেটা পড়তে হবে, এটা তোমাদের কাছে একটা নতুন জিনিস, যদিও কেমিক্যাল বন্ডিং পড়ানোর সময় আমি কিছুটা এই সম্বন্ধে আলোকপাত করেছিলাম, তো আমি আবারও বলছি। আচ্ছা, দেখো লেখা আছে হাইড্রেটেড রেডিয়াই, বা বলছি হাইড্রেটেড ব্যাসার্ধ, হাইড্রেটেড ব্যাসার্ধ বা হাইড্রেটেড ব্যাসার্ধ, বা আমি এটাকে বলতে পারি হাইড্রেশন, একই জিনিস, বা কি হচ্ছে? হাইড্রেশন শক্তি, হাইড্রেশন শক্তি, হাইড্রেশন শক্তি। এই তিনটে ব্যাপার আমি একসাথে লিখলাম, কেন লিখলাম কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। ধরো আমি এখানে কিছু গ্যাসীয় ক্যাটায়ন নিলাম, Li+G, Na+G, K+G এবং Rb+G, CS+G। এই গ্যাসিয়াস ক্যাটায়নগুলির আমরা যদি অর্ডার অফ দ্য সাইজ দেখি বা ব্যাসার্ধের ক্রম দেখি, অর্ডার অফ দ্য সাইজ বা ব্যাসার্ধের ক্রম দেখি, আমরা জানি কোন গ্রুপের উপর থেকে নিচে নামলে সাইজ কি করে? ইনক্রিজ করে। কোন গ্রুপের উপর থেকে নিচে নামলে সাইজ কি করে? ইনক্রিজ করে, অর্থাৎ এই রকম হবে। কিন্তু তোমাকে গ্যাসিয়াস ক্যাটায়ন না দিয়ে তোমাকে বললো অর্ডার অফ সাইজ লেখো Li প্লাস অ্যাকুয়াস, Na প্লাস অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে AQ, AQ মানে অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ, AQ মানে হচ্ছে অ্যাকুয়াস, K প্লাস অ্যাকুয়াস, Rb প্লাস অ্যাকুয়াস এবং CS প্লাস অ্যাকুয়াস। এদের ক্ষেত্রে অর্ডার অফ দ্য সাইজ কি হবে? একই রকম হবে না। একই রকম হলে আমি নিশ্চয়ই তোমাদের পড়াতাম না, একই রকম হবে না। তো এই জিনিসটা কি? এই জিনিসটা কি? ওকে, এই যে অর্ডার অফ সাইজ লিখছি, এই অর্ডার অফ সাইজকে আমরা বলি, এই অর্ডার অফ সাইজকে আমরা বলি হাইড্রেশন বা হাইড্রেটেড রেডিয়াই, হাইড্রেটেড রেডিয়াই। রেডিয়াই মানে হচ্ছে রেডিয়াস, রেডিয়াসের প্লুরাল ফর্ম হচ্ছে রেডিয়াই, ব্যাসার্ধ। ওকে, এটাকেই বলা হয় হাইড্রেটেড রেডিয়াই। আর একটু এক্সপ্লেইন করি। ধরো এই যে গ্যাসিয়াস ক্যাটায়ন আছে, মানে এখান থেকে ধরো আমি লিথিয়াম প্লাসকে নিলাম, লিথিয়াম প্লাসকে নিলাম। এবার লিথিয়াম প্লাস গ্যাসিয়াস ক্যাটায়নকে আমি যখনই জলে দ্রবীভূত করব, সঙ্গে সঙ্গে জল অণুগুলো লিথিয়াম প্লাসের কাছে দৌড়ে আসবে, সঙ্গে সঙ্গে আসবে।
এবং সেই জল অণুগুলি লিথিয়াম প্লাসকে এইভাবে ঘিরে ধরবে। সেই জল অণুগুলি লিথিয়াম প্লাসকে ঘিরে ধরবে। কেন ঘিরে ধরবে? অ্যাকচুয়ালি জল মানে কি? জল মানে HOH, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, এটা একটা ডাইপোলার আয়ন। কেন? কারণ এর নেগেটিভ পোলও আছে, পজিটিভ পোল আছে, তাই ওয়াটার ইজ আ ডাইপোলার আয়ন বলতেই পারো। তো এক্ষেত্রে যখনই আমি লিথিয়াম প্লাসকে গ্যাসিয়াস অবস্থায় নিয়ে জলে দ্রবীভূত করলাম, সঙ্গে সঙ্গে জল অণুগুলো কি করবে? দৌড়ে আসবে এবং লিথিয়াম প্লাসকে ঘিরে ধরবে। কেন ঘিরে ধরবে? লিথিয়াম প্লাসের আসে পজিটিভ চার্জ, আর জলের অক্সিজেনের আছে কি? নেগেটিভ চার্জ, অর্থাৎ অপোজিট চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করে এবং সেই কারণে জল অণুগুলো ঠিক এইভাবে অক্সিজেনের সাহায্যে ওকে ঘিরে ধরবে। অক্সিজেনের সাহায্যে ঠিক এইভাবে অক্সিজেনের সাহায্যে ওকে ঘিরে ধরবে। ঠিক এইভাবে ওকে ঘিরে ধরবে। যতটা লেখা যায় এইভাবে অসংখ্য ওয়াটার অণু ওকে কি করবে? ঘিরে ধরবে। কারণ অক্সিজেনের আছে নেগেটিভ চার্জ, লিথিয়ামের আছে পজিটিভ চার্জ, এবং এই পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে এবং লিথিয়াম প্লাসকে ওয়াটার মলিকুলগুলো কি করবে? ঘিরে ধরবে। এই যে ওয়াটার অণুগুলি লিথিয়াম প্লাসকে ঘিরে ধরছে, এই প্রসেসটাকে বলা হয় হাইড্রেশন। এবং এই হাইড্রেশন প্রক্রিয়ায় যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকেই বলা হয় কি? হাইড্রেশন শক্তি। হাইড্রেশন শক্তি। তার মানে হাইড্রেশন যত বেশি হবে, হাইড্রেশন শক্তিও তত বেশি হবে। সেই জন্য আমি একসাথে লিখেছি জিনিসটুকু। এবার হাইড্রেটেড রেডিয়াই কি? এই যে জল অণুগুলো দৌড়ে আসছে এবং লিথিয়াম প্লাসকে এইভাবে ঘিরে ধরছে, তো এইভাবে ঘিরে ধরার জন্য একটা কাল্পনিক গোলকের সৃষ্টি হয়। এই যে জল অণুগুলি লিথিয়াম প্লাসকে ঘিরে ধরছে, তার জন্য একটা কাল্পনিক গোলক তৈরি হয়। ঠিক এইরকম আমি যদি এটাকে অ্যাড করি, এইভাবে রেখা দিয়ে আমি এটাকে যদি করি, ঘিরে ফেলি, তাহলে একটা কাল্পনিক গোলক তৈরি হয়। যদি আমার আঁকাটা ঠিক হয়নি, কিন্তু এরকম একটা কাল্পনিক গোলক তৈরি হয় এবং সেই কাল্পনিক গোলকের কেন্দ্রবিন্দু লিথিয়াম প্লাস থেকে লাস্ট ওয়াটার মলিকুল অবধি তুমি যদি একটা দাগ টানো, লাস্ট ওয়াটার মলিকুল যেটা লিথিয়াম প্লাসের সঙ্গে তড়িৎ আকর্ষণ দ্বারা যুক্ত আছে, তো এইখান থেকে লিথিয়াম প্লাসের কেন্দ্রবিন্দু থেকে লাস্ট ওয়াটার মলিকুল পর্যন্ত তুমি যদি একটা দাগ টানো, তাহলে একটা ব্যাসার্ধ পাবে। সেই ব্যাসার্ধটাকে বলা হয় কি? হাইড্রেটেড রেডিয়াই। তাকেই বলা হয় হাইড্রেটেড রেডিয়াই বা হাইড্রেটেড ব্যাসার্ধ। তার মানে যত বেশি জল অণু ক্যাটায়নটাকে ঘিরবে, তার হাইড্রেটেড ব্যাসার্ধ তত বেশি হবে। তার মানে তার হাইড্রেশনও তত বেশি হবে, আর তা হাইড্রেশন যত বেশি হবে, সেখান থেকে হাইড্রেশন শক্তিও কি হবে? তত বেশি হবে। তাই আমি তিনটেকে একসাথে লিখেছি, হাইড্রেটেড ব্যাসার্ধ, হাইড্রেশন এবং হাইড্রেশন শক্তি। তিনটেকে একসাথে লিখেছি, তিনটে একে অপরের সঙ্গে যুক্ত। এবার এই হাইড্রেটেড ব্যাসার্ধ কার উপর নির্ভর করে? নির্ভর করে চার্জ ডেনসিটির উপর। চার্জ ডেনসিটির উপর। এই চার্জ ডেনসিটি কি? এই চার্জ ডেনসিটি ইজিক্যাল টু, তুমি বলতে পারো, চার্জ বাই আকার, পরমাণুর আকার বা আয়নের আকার। চার্জ বাই আকার বা চার্জ বাই রেডিয়াস, সেটাই হচ্ছে কি? চার্জ ডেনসিটি। তার মানে আকার যত ক্ষুদ্র হয়, আকারের সঙ্গে ডেনসিটির কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। আকার যত ক্ষুদ্র হয়, তার চার্জ ডেনসিটি কি হবে? তত বেশি হবে। অ্যাকচুয়ালি তুমি একটু চিন্তা করে দেখো, ধরো একটা ঘরে 10 জন থাকতে পারে, সেখানে 12 জন আছে, তার মানে সেখানে ডেনসিটি কি? মানে ধরো একটা ঘরের আকার ছোট, সেখানে 10 জন থাকতে পারে, তো আছে 12 জন, তার মানে সেখানে ডেনসিটিটা কি? অনেক বেশি। ধরো এমন একটা বড় ঘর যেখানে 100 জন থাকতে পারে, কিন্তু আছে 10 জন,
তো সেখানে ডেনসিটিটা কি কম। তো সেই জন্য বলা হয় আকার যত ছোট হয় চার্জ ডেনসিটি তত বেশি হয়। আকার যত ছোট হবে চার্জ ডেনসিটি কি হবে তত বেশি হবে। এবং চার্জ ডেনসিটি যত বেশি হবে, ক্যাটায়নের চার্জ ডেনসিটি যত বেশি হবে তত বেশি জল অণু ওকে কি করবে ঘিরে ধরবে, তত বেশি জল অণু ওকে ঘিরে ধরবে। তার মানে হাইড্রেটেড ব্যাসার্ধ তত বেশি হবে, হাইড্রেশন তত বেশি হবে, হাইড্রেশন শক্তিও কি হবে তত বেশি হবে। তার মানে চার্জ ডেনসিটির সঙ্গে হাইড্রেটেড ব্যাসার্ধের সমানুপাতিক সম্পর্ক, হাইড্রেটেড ব্যাসার্ধের সমানুপাতিক সম্পর্ক। তার মানে যদি আমি গ্রুপ 1 এর ক্ষেত্রে দেখি লিথিয়াম প্লাসের আকার কি সবচেয়ে ছোট এবং এর চার্জ ডেনসিটিও কি সবচেয়ে বেশি। তো চার্জ ডেনসিটি সবচেয়ে বেশি মানে লিথিয়াম প্লাসকে বেশি সংখ্যক জল অণু ঘিরে ধরবে, তার মানে তার হাইড্রেটেড রেডিয়াই কি হবে বেশি হবে। অর্থাৎ ক্রমটা কেমন আসছে ঠিক এইরকম। সিজিয়াম প্লাস আকার সবচেয়ে বড়, আকার বড় হওয়ার জন্য চার্জ ডেনসিটি কম, তার মানে কম সংখ্যক জল অণু ওকে ঘিরে ধরবে, তার মানে ওর হাইড্রেটেড ব্যাসার্ধ কি কম। এবার হাইড্রেটেড ব্যাসার্ধ যত বেশি হবে হাইড্রেশন তত বেশি হবে, হাইড্রেশন তত বেশি হবে। আমি যদি বলি হাইড্রেশন অর্ডার বা আমি যদি বলি হাইড্রেশন এনার্জি অর্ডার, ওকে, হাইড্রেটেড রেডিয়াই যত বেশি হবে তার হাইড্রেশনও তত বেশি হবে, হাইড্রেশন এনার্জিও কি হবে তত বেশি হবে। অর্থাৎ পরীক্ষায় তোমাকে হাইড্রেটেড রেডিয়াই দিল না, তোমাকে দিল হাইড্রেশন, তোমাকে দিল হাইড্রেশন শক্তি। ওকে, তো যাই দিক না কেন ক্রম বা অর্ডার কি হবে একই হবে। হাইড্রেটেড রেডিয়াইর অর্ডার যা হবে হাইড্রেশনের অর্ডারও তাই হবে, হাইড্রেশন শক্তিরও অর্ডার কি হবে সেম হবে। ওকে, তো একটা জিনিস খেয়াল করো গ্যাসিয়াস অবস্থায় ব্যাসার্ধের অর্ডার যা হচ্ছে জলীয় দ্রবণে ব্যাসার্ধের অর্ডার বা হাইড্রেটেড রেডিয়াই কি হচ্ছে ঠিক তার উল্টো হচ্ছে। দেখো এখানে লেস দ্যান, এখানে দেখো গ্রেটার দ্যান। তো ট্রিক্স করে তুমি মনে রাখতে পারো সাইজ ইন গ্যাস ফেজ varies as 1 by hydrated radii. হাইড্রেটেড রেডিয়াই বা হাইড্রেশন শক্তি। অর্থাৎ গ্যাস ফেজের সাইজ যা হবে হাইড্রেটেড রেডিয়াই কি হবে ঠিক তার ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। অর্থাৎ এদিকে গিয়ে যদি বাড়ে তো এদিকে কি হবে কমবে। ওকে, এইভাবে আসবে। এইবার এখান থেকে আর কি দিতে পারে, এখান থেকে তোমায় দিতে পারে আয়নিক মোবিলিটি, বাংলা করলে দাঁড়ায় আয়নীয় সচলতা। কি কি দিল Li প্লাস অ্যাকুয়াস, তারপরে Na প্লাস অ্যাকুয়াস, K প্লাস অ্যাকুয়াস, Rb প্লাস অ্যাকুয়াস, ওকে, বা সিজিয়াম প্লাস অ্যাকুয়াস। অ্যাকচুয়ালি দেখো লিথিয়াম প্লাসের হাইড্রেটেড রেডিয়াই কি সবচেয়ে বেশি, তার মানে লিথিয়াম প্লাস প্রচুর পরিমাণে জল খেয়ে কি হয়ে গেছে মোটা হয়ে গেছে, তাই না? লিথিয়াম প্লাসের হাইড্রেটেড রেডিয়াই বেশি মানে লিথিয়াম প্লাস জল খেয়ে কি হয়ে গেছে মোটা হয়ে গেছে। তো জল খেয়ে যেহেতু মোটা হয়ে গেছে তাহলে তার মুভমেন্ট কি হবে খুব স্লো মুভ করবে। মোটা যদি হয়ে যায় তার মুভমেন্ট কি ফাস্ট হয় না, তার মুভমেন্ট কি হয় স্লো হয়। অর্থাৎ লিথিয়াম প্লাস অ্যাকুয়াসের হাইড্রেটেড রেডিয়াই বেশি হওয়ার অর্থ তার আয়নীয় সচলতা কি হয়ে যাবে কমে যাবে, কারণ ও জল খেয়ে মোটা হয়ে গেছে, খুব একটা বেশি দৌড়াতে পারবে না, অর্থাৎ ওর মোবিলিটি কি হবে কম হবে। অর্থাৎ এই হবে আমার ক্রম। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারি আয়নিক মোবিলিটি varies as 1 by hydrated radii। তার মানে
হাইড্রেটেড রেডিয়াইয়ের ভ্যালু যত বেশি হবে তার আয়নিক মোবিলিটি কি হবে তত কম হবে, বা আয়নীয় সচলতা বা আয়নিক মুভমেন্ট কি হবে তত কম হবে। আর একটা দেয় আয়নিক কন্ডাক্টেন্স। আয়নিক কন্ডাক্টেন্স যাকে আমরা বলি আয়নীয় পরিবাহিতা। দেখো আয়নিক মোবিলিটি যত বেশি হয় বা আয়ন যত বেশি মুভ করে তত বেশি তড়িৎ পরিবহন করতে পারে। আয়ন যত আস্তে মুভ করে তার তড়িৎ পরিবহন করার ক্ষমতাও কি কম। তার মানে দেখো লিথিয়াম প্লাসের আয়নিক মোবিলিটি কি কম, আয়নীয় পরিবাহিতাও কি হবে কম হবে, কারণ লিথিয়াম প্লাস ধীর গতিতে মুভ করবে। লিথিয়াম প্লাস ধীর গতিতে মুভ করবে, আর ধীর গতিতে মুভ করা মানে তার তড়িৎ পরিবহন ক্ষমতাও কি হবে কম হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, একই রকম হবে লিথিয়াম প্লাস অ্যাকুয়াস, Na প্লাস অ্যাকুয়াস, K প্লাস অ্যাকুয়াস আর Rb প্লাস অ্যাকুয়াস। ওকে, তার মানে আমরা বলতে পারি আয়নিক কন্ডাক্টেন্সের সাথে আয়নিক মোবিলিটি সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ আয়ন যত জোরে মুভ করবে, যত দ্রুত মুভ করবে, কন্ডাক্টেন্স কি হবে তত বেশি হবে। তার মানে বলতে পারি 1/হাইড্রেটেড রেডিয়াই, অর্থাৎ হাইড্রেটেড রেডিয়াই যত বেশি হবে, অর্থাৎ আয়ন জল খেয়ে যত মোটা হয়ে যাবে তার আয়নিক মোবিলিটি কি হবে কম হবে, তার মানে তার আয়নিক কন্ডাক্টেন্সও কি হবে কম হবে। তো এক্ষেত্রে এইটা যেহেতু এর হাইড্রেটেড রেডিয়াই বেশি, আয়নিক কন্ডাক্টেন্স কি কম। চলো নেক্সট। এখান থেকে কিন্তু বেশ কোশ্চেন আসতে পারে, বেশ ইম্পর্টেন্ট টপিকস, এখান থেকে কিন্তু তোমায় কোশ্চেন করতে পারে। নেক্সট আমরা পড়ব আয়োনাইজেশন এনথালপি। আয়োনাইজেশন এনথালপি বাংলা করলে দাঁড়ায় আয়নীভবন শক্তি বা আয়নীভবন এনথালপি। তো আয়নীভবন শক্তি কি আমরা পিরিয়ডিক টেবিলে পড়েছি। কি পড়েছি, এই সর্ববহিস্থের কোনো ইলেকট্রনকে, সর্ববহিস্থ কক্ষের কোনো ইলেকট্রনকে বের করে নিয়ে আসতে আমাকে বাইরে থেকে যে পরিমাণ শক্তি দিতে হবে সেই পরিমাণ শক্তিকে আয়নীভবন শক্তি বলে। এই আয়নীভবন শক্তি তিনটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথম কথা সাইজের সঙ্গে আয়নীভবন শক্তির ব্যস্তানুপাতিক সম্পর্ক। সাইজ যত বাড়বে আয়নীভবন শক্তি তত কমে যাবে। আর কার সাথে, আয়নীভবন শক্তির সঙ্গে জেড এফেক্টিভের সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ নিউক্লিয়াসের চার্জ যত বেশি হবে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে বের করে নিয়ে আসা তত কষ্টসাধ্য হবে, অর্থাৎ আমাকে বেশি বেশি করে শক্তি দিতে হবে ওই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে বার করে নিয়ে আসার জন্য। অর্থাৎ বেশি বেশি করে শক্তি দিচ্ছি মানে আয়নীভবন শক্তির মান কি হবে বেশি হবে। আর কার উপর নির্ভর করে, আয়নীভবন শক্তি নির্ভর করে হাফ ফিল্ড অ্যান্ড ফুললি ফিল্ড কনফিগারেশন। হাফ ফিল্ড অ্যান্ড ফুললি ফিল্ড অরবিটাল। দেখো কোনো হাফ ফিল্ড বা ফুললি ফিল্ড অরবিটাল থাকা মানে কনফিগারেশন কি অত্যন্ত স্টেবল। এবার তুমি যদি কোনো হাফ ফিল্ড বা ফুললি ফিল্ড অরবিটাল থেকে ইলেকট্রন বার করে নিয়ে আসো তাহলে সেই অরবিটালটার হাফ ফিল্ড থাকবে না বা সেই অরবিটালটার ফুললি ফিল্ড থাকবে না, অর্থাৎ ওদের স্টেবিলিটি কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে। তো কেউ কি কখনো চাইবে তার স্টেবিলিটি নষ্ট হয়ে যাক, কেউ কখনো চাইবে না তার স্টেবিলিটি নষ্ট হয়ে যাক। তাই কোনো হাফ ফিল্ড বা ফুললি ফিল্ড অরবিটাল থেকে সহজে ইলেকট্রন বার করে নিয়ে আসা যায় না। তো তার জন্য আমাকে বেশি বেশি করে শক্তি দিতে হবে, অর্থাৎ আয়নীভবন শক্তি কি হবে বেশি হবে। তাই আয়নীভবন শক্তির সাথে হাফ ফিল্ড অ্যান্ড ফুললি ফিল্ড অরবিটাল থাকলে সমানুপাতিক সম্পর্ক হয়। এবার এস ব্লক মৌলগুলির ক্ষেত্রে কোনো এক্সেপশন নেই, নো এক্সেপশন। মানে গ্রুপের ওপর থেকে নিচে নামলে সাইজ কি হয় বৃদ্ধি পায়, সাইজ বৃদ্ধি পেলে আয়নীভবন শক্তি কি হবে কমে যাবে, কারণ আয়নীভবন শক্তির সঙ্গে সাইজের ব্যস্তানুপাতিক সম্পর্ক।
তার মানে কি হবে, এই হচ্ছে আমার অ্যালকালি মেটাল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম। তো যত উপর থেকে নিচে নামবো সাইজ বাড়বে, সাইজ বাড়লে আয়নি ভবন শক্তি কি হয়ে যায়, ক্রমশ কমে যায়। গ্রুপ টু অ্যালকালাইন আর্থ মেটালের ক্ষেত্রে কি হবে, সেম জিনিস হবে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। অর্থাৎ গ্রুপের ওপর থেকে নিচে নামলে সাইজ ইনক্রিজ করে, সাইজ ইনক্রিজ করলে আয়নি ভবন শক্তি কি হয়ে যাবে, কমে যাবে, আয়নি ভবন শক্তি কি হয়ে যাবে, কমে যাবে। কিন্তু যদি আমরা গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মধ্যে তুলনা করি, গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মধ্যে তুলনা করি, তাহলে আমরা দেখব, তাহলে আমরা যদি প্রথম আয়নি ভবন শক্তি দেখি, প্রথম আয়নি ভবন শক্তি, তাহলে যেটা দেখব, অ্যালকালি মেটালের থেকে অ্যালকালাইন আর্থ মেটালের, অ্যালকালি মেটালের থেকে অ্যালকালাইন আর্থ মেটালের প্রথম আয়নি ভবন শক্তি বেশি হয়। আর যদি আমরা দ্বিতীয় আয়নি ভবন শক্তি দেখি, তাহলে আমরা দেখব অ্যালকালি মেটালের দ্বিতীয় আয়নি ভবন শক্তি অ্যালকালাইন আর্থ মেটালের দ্বিতীয় আয়নি ভবন শক্তি অপেক্ষা বেশি হয়। ওকে, কেন এরকম হয়, চলো একটা উদাহরণ নিই, আমরা পড়েছি পিরিয়ডিক টেবিলে। ধরো আমি এখানে নিলাম সোডিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, সোডিয়াম কি অ্যালকালি মেটাল আর ম্যাগনেসিয়াম কি অ্যালকালাইন আর্থ মেটাল। ওকে, তো এর যদি ইলেকট্রন বিন্যাস বার করি সোডিয়ামের, তাহলে আমার কি হবে, নিয়ন 3s1, আর এর কি হবে, নিয়ন 3s2। তো যখন আমি ফার্স্ট ইলেকট্রন বার করছি তখনই হবে আমার প্রথম আয়নি ভবন শক্তি। ফার্স্ট ইলেকট্রন বার করার সময় যে পরিমাণ শক্তি দিতে হয় তাকে বলা হয় প্রথম আয়নি ভবন শক্তি। সেকেন্ড ইলেকট্রন বার করার সময় যে পরিমাণ শক্তি দিতে হয় তাকেই আমার বলা হয় কি, সেকেন্ড আয়নাইজেশন শক্তি বা দ্বিতীয় আয়নি ভবন শক্তি। দেখো সোডিয়াম প্রথম ইলেকট্রনটা খুব সহজেই ছেড়ে দেবে, তার কারণ ও একটা ইলেকট্রন ছেড়ে দিলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে। তো একটা ইলেকট্রন সহজে ছেড়ে দিল, Na+ হয়ে গেল, এবং ওর ইলেকট্রন বিন্যাস কার মতো হয়ে গেল, নিয়নের ইলেকট্রন বিন্যাসের সমান হয়ে গেল। তো যেহেতু এর সহজে ইলেকট্রন ছেড়ে দিল ফার্স্ট ইলেকট্রনটা, তার মানে ওর প্রথম আয়নি ভবন শক্তি কি, কম। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো 3sটা ফুললি ফিল্ড, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 3s ফুললি ফিল্ড। এখন ফুললি ফিল্ড অরবিটাল থাকলে তার আয়নি ভবন শক্তি কি হবে, বেশি হবে। অর্থাৎ ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ফার্স্ট ইলেকট্রনটাকে বার করা অনেক কঠিন কাজ, ফার্স্ট ইলেকট্রনটাকে বার করা অপেক্ষাকৃত অনেক কঠিন কাজ, কারণ ফুললি ফিল্ড অরবিটাল আছে। তো সেই কারণে ম্যাগনেসিয়ামের প্রথম আয়নি ভবন শক্তি সোডিয়ামের থেকে কি হয়, বেশি হয়। অর্থাৎ অ্যালকালাইন আর্থ মেটালের প্রথম আয়নি ভবন শক্তি অ্যালকালি মেটালের তুলনায় বেশি হয়। এইবার যখন আমি সেকেন্ড ইলেকট্রন বার করতে যাব এখান থেকে, তো ম্যাগনেসিয়াম প্লাস সহজেই সেকেন্ড ইলেকট্রনটাকে ছেড়ে দেবে, কারণ ও যদি ইলেকট্রনটাকে ছেড়ে দেয় তাহলে ও ম্যাগনেসিয়াম 2+ পরিণত হলো। অর্থাৎ ও যদি সহজেই একটা ইলেকট্রন ছেড়ে দেয় তার মানে ম্যাগনেসিয়াম সুস্থিত, মানে ম্যাগনেসিয়াম নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। দেখো এখানে নিয়ন 3s1, এই ইলেকট্রনটাকে যদি ছেড়ে দেয় তাহলে ও নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে, তাই ও সেকেন্ড ইলেকট্রনটাকে সহজে ছেড়ে দেবে। সেই কারণে ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নি ভবন শক্তি কি হবে, কম হবে। কিন্তু Na+ নিয়নের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে আছে, Na+ নিয়নের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে আছে, তাই Na+ থেকে যদি আমি সেকেন্ড ইলেকট্রন বার করতে যাই সেটা ইম্পসিবল হয়ে যাবে, কারণ নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস থেকে ইলেকট্রন সহজে বার করা যায় না। অর্থাৎ Na+ থেকে আমি সেকেন্ড ইলেকট্রন সহজে বার করতে পারবো না, তার জন্য আমাকে প্রচুর পরিমাণে শক্তি দিতে হবে, এবং সেই কারণে সোডিয়ামের দ্বিতীয় আয়নি ভবন শক্তি ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নি ভবন শক্তি অপেক্ষা বেশি হয়। অর্থাৎ অ্যালকালি মেটালের দ্বিতীয় আয়নি ভবন শক্তি অ্যালকালাইন আর্থ মেটালের দ্বিতীয় আয়নি ভবন শক্তি অপেক্ষা বেশি হয়। তো এটাই হচ্ছে কি কারণ। ওকে, তাহলে এই ছিল আমার আয়নি ভবন শক্তি। চলো নেক্সট।
এবার আমরা আলোচনা করব ডেনসিটি, ডেনসিটি অ্যান্ড মেল্টিং পয়েন্ট, ঘনত্ব এবং গলনাঙ্ক। তো আমি এটাকে দুটো ভাগে ডিভাইড করে নিচ্ছি। এইখানে আমি লিখছি ডেনসিটি, ডেনসিটি, এদিকে আমি লিখছি মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক। দেখো ডেনসিটি ইজ ইকাল টু কি বলা যায়, আমরা জানি ডেনসিটি ইজ ইকাল টু আমরা বলতে পারি ভর বাই আয়তন, ভর বাই আয়তন। তো ভরের জায়গায় আমরা বলতে পারি পারমাণবিক ভর, যেহেতু এগুলো মৌল, আর আয়তনের জায়গায় বলতে পারি আকার, একই জিনিস, আয়তনও যা আকারও তাই, পারমাণবিক ভর বাই আকার। এবার গ্রুপের ওপর থেকে যদি আমি নিচে নামি, গ্রুপের ওপর থেকে নিচে নামি, তাহলে আকারও বৃদ্ধি পায়, আকারও বৃদ্ধি পায় এবং পারমাণবিক ভরও কি হয়, বৃদ্ধি পায়। আকারও বৃদ্ধি পায়, পারমাণবিক ভরও কি হয়, বৃদ্ধি পায়। কিন্তু গ্রুপ 1 মৌলগুলির ক্ষেত্রে দেখা যায় পারমাণবিক ভর বৃদ্ধির হার, পারমাণবিক ভর বৃদ্ধির হার আকার বৃদ্ধির হারের তুলনায় বেশি হয়। অর্থাৎ পারমাণবিক ভরটাই কি হয়ে যাবে, ডমিনেটিং ফ্যাক্টর হয়ে যাবে। পারমাণবিক ভরটাই ডেনসিটি নির্ণয়ের ক্ষেত্রে ডিটারমিনিং ফ্যাক্টর হয়ে যাবে। ডিটারমিনিং ফ্যাক্টর কি হয়ে যাবে, হয়ে যাবে। অর্থাৎ ডেনসিটিটা মেইনলি নির্ভর করবে পারমাণবিক ভরের উপর। এখন ওপর থেকে নিচে নামলে, ওপর থেকে নিচে নামলে গ্রুপ 1 মৌলগুলির ক্ষেত্রে ওপর থেকে যদি আমি নিচে নামি, লিথিয়াম, সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম। তো যেহেতু এক্ষেত্রে পারমাণবিক ভরের সাহায্যে আমরা ডেনসিটি নির্ণয় করব এবং পারমাণবিক ভরটাই হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর, তো গ্রুপের উপর থেকে নিচে নামলে পারমাণবিক ভর কি হয়, বৃদ্ধি পায়। পারমাণবিক ভর বৃদ্ধি পেলে ডেনসিটিও কি হবে, বৃদ্ধি পাবে, কারণ ডেনসিটির সঙ্গে পারমাণবিক ভরের সমানুপাতিক সম্পর্ক। তো হবে এই, এটা হওয়া উচিত। কিন্তু এখানে একটা ছোট্ট এক্সেপশন আছে। ছোট্ট এক্সেপশনটা কি, পটাশিয়ামটা সোডিয়ামের কাছে যাবে, সোডিয়ামটা পটাশিয়ামের কাছে যাবে। জাস্ট এইটুকুনি আমাকে চেঞ্জ করে দিতে হবে। পটাশিয়ামটা এখানে যাবে আর সোডিয়ামটা আমার এখানে আসবে। কেন এরকম হলো, কেন এরকম হলো? দেখো আমি বলেছি ডেনসিটি দুটো জিনিসের উপর নির্ভর করে, পারমাণবিক ভর আর আকারের উপর। অ্যাকচুয়ালি এখানে ডিসাইডিং ফ্যাক্টর পারমাণবিক ভর। কিন্তু যখন সোডিয়াম হয়ে আমি যখন পটাশিয়ামের কাছে আসি, যখন সোডিয়াম হয়ে আমি যখন পটাশিয়ামের দিকে আসছি, তখন পারমাণবিক ভর যতটা বৃদ্ধি পাচ্ছে তার থেকে আয়তন বেশি বৃদ্ধি পাচ্ছে। কি বললাম, সোডিয়াম থেকে যখন পটাশিয়ামের কাছে আসছি, পারমাণবিক ভর যত না বৃদ্ধি পাচ্ছে তার থেকে আয়তন বেশি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আয়তন হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর, আকার হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর। এবার আকারের সঙ্গে ডেনসিটির কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। যেহেতু পটাশিয়ামের আকার অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়, তাই ওর ডেনসিটি সোডিয়ামের থেকে কি হয়ে যায়, কমে যায়। যেহেতু পটাশিয়ামের আকার অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়, তাই পটাশিয়ামের ডেনসিটি সোডিয়ামের থেকে কি হয়ে যায়, কমে যায়। ওকে, কারণ আকারের সঙ্গে ডেনসিটির ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার? এবার চলে আসি গ্রুপ 2। এখানে একটা এক্সেপশন আছে, তাই আমি এরকম করে দিলাম। এবং গ্রুপ 2 এর ক্ষেত্রেও এক্সেপশন আছে। গ্রুপ 2 এর ক্ষেত্রেও একটা এক্সেপশন আছে ডেনসিটি, একটু মনে রাখতে হবে তোমাদের। গ্রুপ 2 এ কে কে থাকে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। দেখো আমি কি করছি, এটাকে 1 নম্বর ধরছি, এটাকে 2 নম্বর ধরছি, এটাকে 3 নম্বর ধরছি, 4 নম্বর ধরছি, 5 নম্বর ধরছি। মনে রাখবে কি করে, মনে রাখবে কি করে? তাহলে ডেনসিটির অর্ডার, ডেনসিটির অর্ডার গ্রুপ 2 এর ক্ষেত্রে মনে রাখবে কি করে? দেখো তুমি এইভাবে লেখো, প্রথমে লেখো 1, 1, তারপরে লেখো 2, তারপরে লেখো 3। 1 মানে বেরিলিয়াম, 2 মানে ম্যাগনেসিয়াম, 3 মানে ক্যালসিয়াম। গ্রেটার দেন চিহ্ন দিয়ে দাও। এটাই হচ্ছে ডেনসিটি অর্ডার, ডেনসিটি অর্ডার হলো। বাকি পড়ে আছে কি 4 আর 5। 4 আর 5টাকে এখানে নিয়ে এসো। আগে 5 লেখো,
তারপরে 4 লেখো এবং সেক্ষেত্রে গ্রেটার দ্যান সাইনটা দিয়ে দাও। এটাই হচ্ছে গ্রুপ 2 মৌলগুলির ক্ষেত্রে ঘনত্বের ক্রম। এটাই হচ্ছে গ্রুপ 2 মৌলগুলির ক্ষেত্রে ঘনত্বের ক্রম। কি করলাম, 1 2 3 আগে লিখলাম, তারপরে 4 আর 5 কে নিয়ে 5 আগে লিখলাম, তারপরে 4 কে লিখলাম। তো এইভাবে মনে রাখো, জিনিসটা মনে রাখতে সুবিধা হবে। ওকে, তো গ্রুপ 2 মৌলগুলির ক্ষেত্রে ডেনসিটির অর্ডারে তোমার ব্যতিক্রম আছে। চলো মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট কার ক্ষেত্রে ডিটারমাইন করে? মেল্টিং পয়েন্ট সম্পূর্ণভাবে নির্ভর করে পারমাণবিক ভরের উপর। পারমাণবিক ভর যত বেশি বৃদ্ধি পায়, মেল্টিং পয়েন্টও বা গলনাঙ্ক তত বেশি বৃদ্ধি পায়। এবার আমি যদি গ্রুপ 1 মৌলগুলির ক্ষেত্রে দেখি, কোনো এক্সেপশন নেই। কে কে আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম। তো গ্রুপের উপর থেকে নিচে নামলে পারমাণবিক ভর কি হয়? বৃদ্ধি পায়। গলনাঙ্কও কি হবে? বৃদ্ধি পাবে। জাস্ট। কিন্তু গ্রুপ 2 তে কিন্তু এক্সেপশন আছে, তাই আমি ক্রস করে দিলাম। গ্রুপ 2 তে এক্সেপশন আছে। ওকে, গ্রুপ 2 তে এক্সেপশন আছে। তো দেখো এক্সেপশনটা কি করে করব? ঠিক এইভাবে গ্রুপ 2 মৌলগুলিকে চিহ্নিত করবে। 1 2 3 4 5 এইভাবে গ্রুপ 2 মৌলগুলিকে চিহ্নিত করো। তারপরে এবার আমি মেল্টিং পয়েন্ট অর্ডারটা বার করছি। 1 লেখো, 1 এইভাবে লেখো, লিখলে 1, ঠিক একদম শেষে লেখো 2, 1 লিখলে শেষে লিখলে 2, তারপরে তুমি লিখে দাও 3 4 5, তারপরে লিখে দাও 3 4 5, তারপরে কি করবে? গ্রেটার দ্যান সাইন দিয়ে দাও। এটাই হচ্ছে গ্রুপ 2 মৌলগুলির গলনাঙ্কের ক্রম। এটাই হচ্ছে গ্রুপ 2 মৌলগুলির গলনাঙ্কের ক্রম। আর এইটা হচ্ছে গ্রুপ 1 মৌলগুলির গলনাঙ্কের ক্রম। তো এই ছিল ডেনসিটি অ্যান্ড গলনাঙ্ক। এবার আমরা একটু বিজারণ ধর্ম সম্বন্ধে একটু পড়ে নিই। বিজারণ ধর্ম বা বলতে পারো তড়িৎ ধনাত্মকতা, একই ব্যাপার। রিঅ্যাক্টিভিটি একই ব্যাপার। তো অ্যাকচুয়ালি ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি বিজারক হয়। কেন হয়? কারণ ক্ষার ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি ইলেকট্রন বর্জন করার একটা প্রবণতা থাকে। যেহেতু ওদের ইলেকট্রন বর্জন করার একটা প্রবণতা আছে, তাই ওরা বিজারক রূপে কাজ করে, বা ওদের কি আছে? একটা বিজারণ ধর্ম আছে। এবার কেন ওরা ইলেকট্রনটাকে বর্জন করতে পারে? কারণ ওদের আয়নীভবন শক্তি কি হয়? কম হয়। যেহেতু ওদের আয়নীভবন শক্তি কম হয়, ওরা খুব সহজেই ইলেকট্রন ছেড়ে দিতে পারে, অর্থাৎ ওরা তীব্র বিজারক হিসাবে কাজ করে। তো আমরা বুঝতেই পারছি আয়নীভবন শক্তি যত কম হবে, তো ইলেকট্রন বর্জন প্রবণতা কি হবে? বৃদ্ধি পাবে। আর ইলেকট্রন বর্জন প্রবণতা যদি বৃদ্ধি পায়, বিজারণ ধর্ম কি হবে? বৃদ্ধি পাবে। বিজারণ ধর্ম বৃদ্ধি পাবে। ওকে, তার মানে আয়নাইজেশন এনার্জি যত হ্রাস পায়, বিজারণ ধর্ম কি হয়? তত বৃদ্ধি পায়। তো চলো গ্রুপ 1 মৌলগুলির ক্ষেত্রে দেখে নিই কে কে আছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম। যত গ্রুপের উপর থেকে নিচে নামছি, আমরা কিছুক্ষণ আগেই পড়েছি, গ্রুপের ওপর থেকে নিচে নামলে আয়নী ভবন শক্তি কি হয়ে যায়? কমে যায়। আয়নী ভবন শক্তি কমে গেলে বিজারণ ধর্ম কি হয়? বৃদ্ধি পায়। তো সেই জন্য দেখা যায় সিজিয়াম হচ্ছে তীব্র বিজারক। ঠিক একই জিনিস দেখা যায় গ্রুপ 2 এর ক্ষেত্রে। যত গ্রুপের ওপর থেকে নিচে নামবো, বিজারণ ধর্ম বৃদ্ধি পায়। সেম রিজন। রিঅ্যাক্টিভিটি বিজারণ ধর্মের মতোই হবে। তড়িৎ ধনাত্মকতা বিজারণ ধর্মের মতোই হবে, একই। তো সেই জন্য আমি রিঅ্যাক্টিভিটি আর তড়িৎ ধনাত্মকতা করালাম না, একই হবে। আর আছে জারণ স্তর। এটা একটু মুখে বলে দিই, কিছুই নয়। দেখো গ্রুপ 1 মৌলগুলি মানে ক্ষার ধাতুগুলির সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন থাকে, এবং এই একটি ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। তাই ক্ষার ধাতু বা গ্রুপ 1 মৌলগুলির জারণ স্তর শুধুমাত্র +1 হয়। এবার গ্রুপ 2 মৌল বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির সর্ববহিস্থ কক্ষে দুটি ইলেকট্রন থাকে, এবং সেই দুটি ইলেকট্রনই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তাই
তাই ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা গ্রুপ 2 মৌলগুলির জারণ স্তর +2 হয়। ক্লিয়ার? মাথায় রেখো। চলো এবার পড়বো আমরা ফ্লেম টেস্ট। ফ্লেম টেস্ট তো দেখো এখানে বানানে একটু ভুল আছে, ফ্লেম বানানো হবে FLAME, ফ্লেম টেস্ট। বাংলায় যাকে বলে শিখা পরীক্ষা। তোমরা প্র্যাকটিক্যালে অনেকে করেছো শিখা পরীক্ষা, বা অনেকে এখন হয়তো করনি, করবে। প্র্যাকটিক্যালে এটা করানো হয় শিখা পরীক্ষা। শিখা পরীক্ষাটা কি? একটা প্লাটিনাম ওয়্যার নেওয়া হয়, ওকে। সেই প্লাটিনাম ওয়্যারকে প্রথমে একটা ওয়াচ গ্লাসে রাখা কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ওই প্লাটিনাম ওয়্যারটা কি করলে, দিলে, ডুবালে। ডোবানোর পর সেই প্লাটিনাম ওয়্যারটাকে নিয়ে তোমরা এই গ্রুপ 1 বা গ্রুপ 2 মৌলগুলির কম্পাউন্ডের ওপর টাচ করলে। টাচ করার সঙ্গে সঙ্গে ওই কম্পাউন্ডগুলি কি হলো, বা ওই সল্টগুলি কি হলো, প্লাটিনাম ওয়্যারের গায়ে লেগে গেল। এবার সেই প্লাটিনাম ওয়্যারটাকে নিয়ে তুমি যদি বুনসেন বার্নারের শিখায় উত্তপ্ত করো, তাহলে দেখবে শিখাগুলো রঙিন হয়ে গেছে, শিখাগুলো বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখাচ্ছে। এবং এই শিখার এই বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখে আমরা ধাতুগুলিকে চিনতে পারি, তো এটাই হচ্ছে আমার শিখা পরীক্ষা বা ফ্লেম টেস্ট। এবার প্রশ্ন হচ্ছে শিখাগুলি কেন বর্ণ দেখায়? অ্যাকচুয়ালি যখনই কোনো ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুর কম্পাউন্ডকে বুনসেন বার্নারের কাছে টাচ করাচ্ছ, বুনসেন বার্নারের শিখায় যখন টাচ করাচ্ছ, তখন কি হয়? তখন ধরো আমি সোডিয়াম ক্লোরাইড নিয়ে গেলাম বুনসেন বার্নারের কাছে, এবার আছে সোডিয়াম। তো সোডিয়াম ওই বুনসেন বার্নারের উত্তপ্ত শিখা থেকে শক্তি সংগ্রহ করলো, এবং সোডিয়ামের সর্ববহিস্থ কক্ষে যে একটা ইলেকট্রন আছে, সেই একটা ইলেকট্রন ওই তাপশক্তি শোষণ করে উত্তেজিত হয়ে পড়ল, এবং সেই ইলেকট্রন দৃশ্যমান অঞ্চল থেকে শক্তি শোষণ করে লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে চলে গেল, এবার সেই ইলেকট্রন হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জি লেভেলে যখন নেমে আসবে, তখন দৃশ্যমান অঞ্চল থেকে যে বর্ণের আলোক রশ্মি শোষণ করে ঠিক তার পরিপূরক বর্ণও কি করে, প্রদর্শন করে। ওকে, সেই জন্য শিখাগুলো কি হয়ে যায়, কালারফুল হয়ে যায়। আর এছাড়াও যেহেতু ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুর আয়নি ভবন শক্তিটা কম, তাই ওদের সর্ববহিস্থ কক্ষে থাকা ইলেকট্রন খুব সহজেই তাপশক্তি গ্রহণ করে, খুব সহজেই বাইরে থেকে তাপশক্তি গ্রহণ করে ও লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে চলে যেতে পারে, এবং সেই জন্য শিখাগুলি কি হয়, বর্ণযুক্ত হয়। তাহলে দুটো কারণের জন্য শিখাগুলি বর্ণযুক্ত হয়। এক, ধাতুগুলির, ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির কম আয়নি ভবন শক্তি, আর দুই, ওদের ইলেকট্রনগুলি লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে চলে যাচ্ছে শক্তি সংগ্রহ করে। এই দুটো কারণের জন্য শিখাগুলি কি হয়, বর্ণযুক্ত হয়। তো আমরা দেখি শিখার কালার কি হবে। ফার্স্টে লিখছি গ্রুপ 1 ক্ষার ধাতু, এপাশে লিখছি গ্রুপ 2। কে আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম। লিথিয়ামের শিখা বা ফ্লেম গাঢ় লাল কালারের হয়ে যায়, সোডিয়ামের ক্ষেত্রে হয় গোল্ডেন ইয়েলো বা সোনালী হলুদ। পটাশিয়ামটা হয়ে যায় বেগুনি কালারের হয়ে যায়। রুবিডিয়ামের ফ্লেম কি দেখতে হয়? রুবিডিয়ামের ফ্লেম হয়ে যায় লালচে বেগুনি। আর সিজিয়ামের ফ্লেম কি হয়ে যায়? নীলচে বেগুনি। এবার গ্রুপ 2 মৌলগুলির ক্ষেত্রে আসি। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। বেরিয়ামের শিখা কেমন হয়? বেরিয়ামের শিখা হয় অ্যাপেল গ্রিন, বা বাংলায় বলে কচি আপেলের মতো সবুজ, অ্যাপেল গ্রিন।
স্ট্রনসিয়াম ক্রিমসন রেড, রক্তিম লাল, ক্রিমসন রেড বা রক্তিম লাল। ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে ব্রিক রেড, ইটের মতো লাল, ইটের মতো লাল। এবং এদের মধ্যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম কোনো কালার উৎপন্ন করে না, অর্থাৎ ওদের ফ্লেম টেস্ট দেয় না, ফ্লেম টেস্ট দেয় না। এবং এটা দিয়েই পরীক্ষায় তোমার কোশ্চেন করে দেবে, নিচের কোন ধাতুটি ফ্লেম টেস্ট বা শিখা পরীক্ষা দেয় না? কে কে দেয় না? বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম ফ্লেম টেস্ট দেয় না। তার কারণ এদের আয়নীভবন শক্তি কি হয়? অনেক বেশি হয়। তো আয়নীভবন শক্তি বেশি হওয়ার জন্য এরা কি করে? ফ্লেম টেস্ট দেয় না। ক্লিয়ার? চল নেক্সট। চলো এইবার আমরা পড়ব anomalous behavior of lithium and beryllium। অ্যাকচুয়ালি যেটা দেখা যায়, anomalous behavior মানে অস্বাভাবিক আচরণ, অস্বাভাবিক আচরণ। যেটা দেখা যায় সেকেন্ড পর্যায়ে মৌলগুলি, বা বলতে পারো যে কোনো গ্রুপের প্রথম মৌলগুলি, যে কোনো গ্রুপের প্রথম মৌল মানে তারা দ্বিতীয় পর্যায়ের মৌল হয়। তো যে কোনো গ্রুপের প্রথম মৌলগুলি অস্বাভাবিক আচরণ করে, অস্বাভাবিক আচরণ করে মানে গ্রুপের অন্যরা যা বলবে ও ঠিক তার বিপরীত বলবে, গ্রুপের অন্যরা যা করবে ও ঠিক তার বিপরীত কাজ করবে। ওকে, অর্থাৎ যে কোনো গ্রুপের প্রথম মেম্বার তারা অস্বাভাবিক আচরণ দেখায় বা অ্যানামোলাস বিহেভিয়ার দেখায়। ওকে, কেন দেখায়? এর কারণ কি? কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে এক, এদের ক্ষুদ্র আকার, এদের আকার খুব ক্ষুদ্র হয়, এদের ক্ষুদ্র আকার। দুই, এদের আকার খুব ক্ষুদ্র হওয়ার জন্য এদের উচ্চ আয়নীভবন শক্তি, উচ্চ আয়ী এবং উচ্চ ধ্রুবায়ন ক্ষমতা, উচ্চ ধ্রুবায়ন ক্ষমতা বা পোলারাইজিং পাওয়ার। ধ্রুবায়ন ক্ষমতা মানে পোলারাইজিং পাওয়ার। 3 নম্বর, যেহেতু যে কোনো গ্রুপের প্রথম মেম্বার, যে কোনো গ্রুপের প্রথম মেম্বার বা ফার্স্ট মেম্বার দ্বিতীয় পর্যায়ে থাকে, দ্বিতীয় পর্যায়ে অধিষ্ঠান করে, তাই তাই এদের কোনো ডিকক্ষক থাকে না, ফাঁকা ডিকক্ষকের অনুপস্থিতি, ফাঁকা ডি অরবিটালের অনুপস্থিতি, অনুপস্থিতি। অনুপস্থিতি, স্থিতি। ওকে, অনুপস্থিতি। তো এই তিনটে কারণের জন্য লিথিয়াম এবং বেরিলিয়াম অস্বাভাবিক আচরণ দেখায় বা অ্যানামালাস বিহেভিয়ার দেখায়। যেমন যেমন যেটা দেখা যায়, লিথিয়াম মানে ক্ষার ধাতুগুলির মধ্যে লিথিয়ামই একমাত্র নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে এবং লিথিয়াম নাইট্রাইড গঠন করে, কিন্তু বাকি ক্ষার ধাতুগুলি যেমন সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম এরা নাইট্রোজেনের সঙ্গে কোনোরূপ বিক্রিয়া করে না। আবার আবার তুমি যদি দেখো লিথিয়াম কার্বনেট, ক্ষার ধাতুর কার্বনেটগুলোর দিকে যদি তাকাও, লিথিয়াম কার্বনেট তাপ বিয়োজিত হয়, কিন্তু অন্যান্য ক্ষার ধাতুর কার্বনেটগুলি যেমন সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, রুবেডিয়াম কার্বনেট এরা তাপ দ্বারা বিয়োজিত হয় না বা তাপ বিয়োজিত হয় না। অর্থাৎ দেখো লিথিয়াম কিন্তু অ্যানামোলাস বিহেভিয়ার দেখাচ্ছে। আবার তুমি যদি লিথিয়াম হ্যালাইডগুলির দিকে তাকাও, তাহলে দেখবে লিথিয়াম হ্যালাইডগুলি কোভ্যালেন্ট ক্যারেক্টার হয়ে থাকে বা সমযোজী ধর্ম বিশিষ্ট হয়, কিন্তু বাকি যারা আছে সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম এদের হ্যালাইডগুলি আয়নিক ক্যারেক্টার হয় বা আয়নীয় ধর্মসম্পন্ন হয়। ওকে, তো এই ধরনের অস্বাভাবিক আচরণ দেখায়। আবার বেরিলিয়ামের ক্ষেত্রে যদি দেখো যে দেখবে বেরিলিয়াম অক্সাইড উভধর্মী, বেরিলিয়াম হাইড্রোক্সাইড উভধর্মী, কিন্তু গ্রুপের বাদবাকি যারা আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড বা বেরিয়াম অক্সাইড
এরা প্রত্যেকেই ক্ষারকীয়, কিন্তু বেরিলিয়াম অক্সাইড এবং বেরিলিয়াম হাইড্রোক্সাইড কি উভধর্মী প্রকৃতির হয়। তার আমরা দেখতে পাচ্ছ এই লিথিয়াম আর বেরিলিয়াম গ্রুপের অন্যরা যা বলছে যা করছে ওরা ঠিক তার বিপরীত করছে, অর্থাৎ ওরা অস্বাভাবিক আচরণ দেখায়, ক্লিয়ার? চল এবার আমরা এস ব্লক মৌলগুলির কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে ঢুকে যাচ্ছি। প্রথমেই হচ্ছে বায়ুর সঙ্গে বিক্রিয়া বা বায়ুর দাহন। ওকে, তো যখনই কোনো ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুকে বায়ুর সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় বা বায়ুতে দহন করা হয়, তোমরা বুঝবে যে ক্ষার ধাতুগুলি অক্সিজেনের সঙ্গেও বিক্রিয়া করে, ক্ষার ধাতুগুলি নাইট্রোজেনের সঙ্গেও বিক্রিয়া করে। অর্থাৎ বায়ুর সঙ্গে বিক্রিয়া ঘটাচ্ছি মানে অক্সিজেনের সঙ্গেও বিক্রিয়া ঘটাচ্ছি, নাইট্রোজেনের সঙ্গেও বিক্রিয়া ঘটাচ্ছি। তো আমি রিয়াকশনগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি। আমি আলাদা করে পড়বো রিয়াকশন উইথ অক্সিজেন, আমি আলাদা করে পড়বো রিয়াকশন উইথ নাইট্রোজেন। ওকে, তো মনে রাখবে বাতাসের সঙ্গে বিক্রিয়া মানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া। ফার্স্ট আমরা পড়ছি রিয়াকশন উইথ অক্সিজেন। প্রথমে আমরা চলে আসি গ্রুপ 1 মৌল মানে ক্ষার ধাতু। গ্রুপ 1 মানে ক্ষার ধাতু। তো এদের ক্ষেত্রে এই যে ক্ষার ধাতুগুলি আছে তারা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 3 ধরনের যৌগ গঠন করে, 3 ধরনের কম্পাউন্ড গঠন করে। এক, ওরা অক্সাইড গঠন করে, ওরা পারঅক্সাইড গঠন করতে পারে, ওরা সুপার অক্সাইডও গঠন করে। অর্থাৎ ক্ষার ধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড গঠন করতে পারে, পারঅক্সাইড গঠন করতে পারে, সুপার অক্সাইডও গঠন করতে পারে। কে অক্সাইড গঠন করে, কে পারঅক্সাইড গঠন করে, আর কে সুপার অক্সাইড গঠন করে? চলো দেখে নিই। লিথিয়াম যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটায় তখনও অক্সাইড গঠন করে, তখনও প্রধানত অক্সাইড গঠন করে। ওকে, যখন সোডিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটায় তখনও প্রধানত পারঅক্সাইড তৈরি করে, তাহলে সোডিয়াম কি অক্সাইড গঠন করে না? হ্যাঁ, সোডিয়াম অক্সাইড গঠন করে, কিন্তু মেইনলি পারঅক্সাইড গঠন করে। এ যেমন মেইনলি অক্সাইড গঠন করে, এ মেইনলি পারঅক্সাইড গঠন করে, কিন্তু অল্প পরিমাণ হলেও অক্সাইড তৈরি করতে পারে। ওকে, বাদবাকি মেটাল, বাদবাকি বলতে আমার পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, এরা যখন অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে তখন ওরা সুপার অক্সাইড গঠন করে, ওরা মেইনলি সুপার অক্সাইড গঠন করে। এবার তুমি প্রশ্ন করতে পারো, আচ্ছা এরা কি অক্সাইড গঠন করে না? হ্যাঁ, ওরা কিন্তু অক্সাইড গঠন করে, সেটা কম পরিমাণে করে, কিন্তু প্রধানত সুপার অক্সাইড গঠন করে, ওকে। এবং এই কোশ্চেনটা নিটে একবার দিয়েছিল যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামকে বায়ুতে দহন করলে প্রধানত কি ধরনের অক্সাইড পাওয়া যায়? তাহলে লিথিয়াম অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করলে প্রধানত অক্সাইড তৈরি করে, সোডিয়াম অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করলে প্রধানত পারঅক্সাইড তৈরি করে, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করলে প্রধানত সুপার অক্সাইডও গঠন করে। ওকে, এবার এদের প্রত্যেকটি অক্সাইড Li2O, Na2O, আমি প্রত্যেকের অক্সাইড করছি, পারঅক্সাইড দেখছি না, প্রত্যেকের অক্সাইড। আমি বলেছি যে সোডিয়াম পারঅক্সাইড গঠন করে কিন্তু অল্প হলেও অক্সাইড গঠন করতে পারে। এদের যদি অক্সাইড গুলো দেখি, লিথিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, রুবেডিয়াম অক্সাইড, এবং অক্সাইডের যদি আমরা ক্ষারকীয়তা দেখি, এবং এরা প্রত্যেকেই ক্ষার,
এই যে অক্সাইড লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম প্রত্যেকেই হচ্ছে ক্ষারীয়। এদের অক্সাইডগুলো প্রত্যেকেই কি ক্ষারীয়, প্রত্যেকেই ক্ষারীয়। এবং সেই ক্ষারকীয়তার ক্রম যদি দেখি, ক্ষারকীয়তার ক্রম দেখো, ক্ষারকীয়তার ক্রম আমরা কোথায় পড়েছি? আমরা ইলেকট্রোনেগেটিভিটিতে পড়িয়েছিলাম, অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোনেগেটিভিটিতে। সেখানে আমি কি বলেছিলাম? ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু যত কমে যায়, ইলেকট্রোনেগেটিভিটি যত কমে যায়, অ্যাসিডিক স্ট্রেংথ মানে ইলেকট্রোনেগেটিভিটি অফ সেন্ট্রাল অ্যাটম যত কমে যায়, অ্যাসিডিক স্ট্রেংথ কমে যায়। কার অ্যাসিডিক স্ট্রেংথ? অক্সাইড আর হাইড্রোক্সাইড। অক্সাইড আর হাইড্রোক্সাইডের অ্যাসিডিক স্ট্রেংথ কমে যায়, কিন্তু বেসিক স্ট্রেংথ অক্সাইড আর হাইড্রোক্সাইডের বেসিক স্ট্রেংথ বৃদ্ধি পায়। অক্সাইড এবং হাইড্রোক্সাইডের বেসিক স্ট্রেংথ বৃদ্ধি পায়। তো দেখো, লিথিয়াম থেকে যত আমি সিজিয়ামের দিকে যাব, অর্থাৎ গ্রুপে যত উপর থেকে নিচে নামি, তড়িৎ ঋণাত্মকতা কি হয়ে যায়? কমে যায়। তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। আর তড়িৎ ঋণাত্মকতা কমে গেলে বেসিক স্ট্রেংথ কি হবে? বাড়বে। অর্থাৎ ক্ষারকীয়তার ক্রম কি হবে? ক্রমশ বৃদ্ধি পাবে, ক্রমশ বৃদ্ধি পাবে। চলো এবার যদি আমরা গ্রুপ 2 মৌলগুলি দেখি, গ্রুপ 2 মৌলগুলি মানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে মেইনলি অক্সাইডই গঠন করে, অক্সাইডই গঠন করে। ও মেইনলি কি তৈরি করে? অক্সাইডই গঠন করে। তাহলে কি কি অক্সাইড পাওয়া যায়? বেরিলিয়াম যদি রিয়াকশন করে, বেরিলিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, স্ট্রনসিয়াম অক্সাইড অ্যান্ড বেরিয়াম অক্সাইড। এবং যেটা দেখা যায় যে এই ম্যাগনেসিয়াম থেকে বেরিয়াম অক্সাইড এরা প্রত্যেকে ক্ষারীয়, কিন্তু বেরিয়াম অক্সাইড আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম, বেরিলিয়াম অক্সাইড হচ্ছে অ্যাম্ফোটেরিক বা উভধর্মী, এবং এটা কিন্তু পরীক্ষায় আসে। তার কারণ ওই যে বেরিলিয়াম অস্বাভাবিক আচরণ করে, অ্যানামোলাস বিহেভিয়ার দেখায়, কারণ বেরিলিয়ামের ক্ষুদ্র আকার, উচ্চ আয়নি ভাবন শক্তি। ওকে, তো এই কারণে যেটা দেখা যায় যে ম্যাগনেসিয়াম থেকে বেরিয়াম অবধি এরা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির হয়, কিন্তু বেরিলিয়াম অক্সাইড কি হয়? উভধর্মী প্রকৃতির হয়। এবং এটা পরীক্ষায় দেয় যে নিচের কোন অক্সাইডটি উভধর্মী প্রকৃতির, সেটা হচ্ছে কি? বেরিলিয়াম অক্সাইড। ওকে, চল নেক্সট। চলো নেক্সট আমরা পড়বো রিয়াকশন উইথ নাইট্রোজেন। আমরা রিয়াকশন উইথ অক্সিজেন পড়ে নিয়েছি, রিয়াকশন উইথ নাইট্রোজেন। তো দেখো গ্রুপ 1 এর ক্ষেত্রে কি হয়? গ্রুপ 1 এর ক্ষেত্রে একমাত্র লিথিয়াম নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে লিথিয়াম নাইট্রাইড তৈরি করে। আমি আগেই বলেছি লিথিয়াম একটা অস্বাভাবিক আচরণ দেখায়, কারণ লিথিয়ামের আকার কি? খুব ক্ষুদ্র হয়, এবং আকার ক্ষুদ্র হওয়ার জন্য দেখা যায় লিথিয়াম নাইট্রাইড যেটা তৈরি হচ্ছে সেটা ল্যাটিস এনথালপি কি হয়? অনেক বেশি হয়। অর্থাৎ লিথিয়াম নাইট্রাইডের ল্যাটিস এনথালপি বা ল্যাটিস শক্তি কি হয়? বেশি হয়। তো ল্যাটিস শক্তি বেশি হওয়ার জন্য লিথিয়াম নাইট্রাইড উৎপন্ন হয়, এবং লিথিয়াম নাইট্রাইড কি হয়? স্টেবল হয়। কিন্তু বাদবাকি যারা আছে গ্রুপের বাদবাকি ক্ষার ধাতু কি করে? নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে না। ওকে, কিন্তু এটা স্টেবল
এটা স্টেবল, এটাকে পাওয়া যায় কারণ এর ল্যাটিস শক্তি কি হয়, বেশি হয়। স্টেবল উচ্চ ল্যাটিস শক্তি, তার কারণ হচ্ছে উচ্চ ল্যাটিস শক্তি। উচ্চ ল্যাটিস শক্তির জন্য, যেহেতু লিথিয়ামের আকার খুব ক্ষুদ্র, সেই জন্য লিথিয়াম নাইট্রাইটগুলির ক্ষেত্রে উচ্চ ল্যাটিস শক্তি দেখতে পাওয়া যায়, যার জন্য ওরা স্টেবল হয়ে যায়। যে কিছুক্ষণ আগেই বলছিলাম যে লিথিয়াম অস্বাভাবিক আচরণ দেখায়, তার কারণ ক্ষুদ্র আকার। ওকে, তো ক্ষুদ্র আকারের জন্য লিথিয়াম নাইট্রাইডের ল্যাটিস শক্তি কি হয়, অত্যন্ত বেশি হয়, তাই ও স্টেবল হয়, ওকে পাওয়া যায়। কিন্তু বাদবাকি ক্ষার ধাতু নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে না, এবং বাদবাকি ক্ষার ধাতু নাইট্রাইড যৌগ গঠন করে না। আচ্ছা, গ্রুপ 2 এর ক্ষেত্রে আচ্ছা, আর গ্রুপ 2 এর ক্ষেত্রে ওরা প্রত্যেকেই নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে, এবং বিক্রিয়া করে, আচ্ছা এইখানটা একটু ভুল করেছি, এটা লিথিয়াম নাইট্রাইড এরকম হবে, এবং এরা নাইট্রাইড যৌগ গঠন করে। গ্রুপ টু মৌলগুলি মানে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে এবং মেটাল নাইট্রাইড গঠন করে। যেমন এক্সাম্পল ধরো আমি নিলাম ম্যাগনেসিয়াম, নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটালাম, তৈরি হবে কি, ম্যাগনেসিয়াম নাইট্রাইড। তোমরা চেনো, এটা ক্লাস 10-এ পড়েছো, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইড। এবং ম্যাগনেসিয়াম নাইট্রাইডকে আমরা যদি জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পেতাম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়া গ্যাস নির্গত হতো, ওকে। তাহলে গ্রুপ 1 এর মধ্যে শুধুমাত্র লিথিয়াম পারে নাইট্রাইড যৌগ গঠন করতে, আর গ্রুপ 2 এর ক্ষেত্রে প্রত্যেকেই নাইট্রাইড যৌগ গঠন করতে পারে। এবং নাইট্রাইড যৌগকে, যেমন ম্যাগনেসিয়াম নাইট্রাইডকে আমি যদি জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে আমি অ্যামোনিয়া গ্যাস পাই এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড পাই। তো এই ছিল আমার রিঅ্যাকশন উইথ নাইট্রোজেন। নেক্সট, এইবার আমরা পড়বো রিঅ্যাকশন উইথ ওয়াটার। রিঅ্যাকশন উইথ ওয়াটার, প্রথমে গ্রুপ 1। গ্রুপ 1 এর যে মেটালগুলো আছে তারা ওয়াটারের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে, এবং ওয়াটারের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড এবং H2 গ্যাস কি করে, নির্গত করে। কিন্তু ওই যে লিথিয়াম অস্বাভাবিক আচরণ দেখায়, তাই লিথিয়াম তীব্রভাবে ওয়াটারের সঙ্গে রিঅ্যাকশন করে না, তীব্রভাবে জলের সঙ্গে বিক্রিয়া করে না, লিথিয়াম তীব্রভাবে জলের সঙ্গে বিক্রিয়া করে না। আর বাদবাকি ক্ষার ধাতুগুলি জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে, এবং সেখানে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়, হাইড্রোক্সাইড তৈরি হয়, এবং প্রচুর পরিমাণে শক্তি জেনারেট করে। সেই জন্য দেখবে সোডিয়ামকে যেই জলের মধ্যে আমি ফেলি, সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। কেন আগুন ধরে যায়? কারণ এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, এবং এই বিক্রিয়ার ফলে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। ওকে, সেই জন্য আগুন ধরে যায়। কিন্তু লিথিয়াম তীব্রভাবে ওয়াটারের সঙ্গে বিক্রিয়া করে না। আচ্ছা, এক্ষেত্রে যে হাইড্রোক্সাইড গুলো পাই, LiOH, NaOH, KOH, RbOH, CSOH, এরা প্রত্যেকেই ক্ষারীয় হয়, এবং এদের যদি ক্ষারকীয়তার ক্রম দেখি, ক্ষারকীয়তার ক্রম দেখি, তাহলে আমরা জানি লিথিয়াম থেকে যত সিজিয়ামের দিকে নামবো, ওপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়ে যায়, কমে যায়। তড়িৎ ঋণাত্মকতা কমে গেলে অক্সাইড এবং হাইড্রোক্সাইডের বেসিক স্ট্রেংথ কি হয়, বৃদ্ধি পায়। তো সেই অনুসারে বেসিক স্ট্রেংথ ক্রমশ বৃদ্ধি পাবে। এবার চলে আসি গ্রুপ 2 মৌল। তো গ্রুপ 2 মৌলগুলো কি হয়, মেটালগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে হাইড্রোক্সাইড প্লাস H2। এবার গ্রুপ 2 মৌলগুলির ক্ষেত্রে যেটা দেখা যায়, বেরিলিয়াম, ওই যে বেরিলিয়াম গ্রুপের প্রথম মেম্বার, যার আকার অত্যন্ত ক্ষুদ্র, ওরা অ্যানামোলাস বিহেভিয়ার দেখায়। তো বেরিলিয়াম এবং তার সঙ্গে দোসর হচ্ছে ম্যাগনেসিয়াম, এরা সরাসরি জলের সঙ্গে বিক্রিয়া করে না, এরা সরাসরি জলের সঙ্গে বিক্রিয়া করে না, এরা সরাসরি জলের সঙ্গে বিক্রিয়া
করে না। তাহলে এরা কি অবস্থায় জলের সঙ্গে বিক্রিয়া করে? এই বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম অ্যাকচুয়ালি রিয়াকশন করে স্টিমের সাথে। এরা রিয়াকশন করে স্টিমের সাথে এবং বেরিলিয়ামটাকে পাউডার অবস্থায় রাখা হয়, গুঁড়ো 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 করে পাউডার অবস্থায় রাখা হয় এবং তখনই ও স্টিমের সঙ্গে রিয়াকশন করে তৈরি করে বেরিলিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2। ম্যাগনেসিয়ামও ঠিক তাই করে, আর বাদ বাকিরা ডাইরেক্টলি ওয়াটারের সঙ্গে রিয়াকশন করতে পারে। এবার যদি আমরা ক্ষারকীয়তার ক্রম দেখি, কি কি পেলাম? বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, স্ট্রনসিয়াম হাইড্রোক্সাইড এবং বেরিয়াম হাইড্রোক্সাইড। এবং আমরা যদি দেখি তাহলে দেখবো এরা প্রত্যেকেই ক্ষারীয়। এই যে এরা প্রত্যেকেই হচ্ছে ক্ষারীয় বা বেসিক, কিন্তু এই যে বেরিলিয়াম অ্যানামোলাস বিহেভিয়ার দেখায়, তাহলে এই বেরিলিয়াম হাইড্রোক্সাইড কি হয়ে যায়? অ্যামফোটেরিক হয়ে যায়। অ্যামফোটেরিক হয়ে যায়। ও কি হয়ে যায়? অ্যামফোটেরিক হয়ে যায়। ওকে, কারণ ওর আকার খুব ক্ষুদ্র, ও অ্যানামোলাস বিহেভিয়ার দেখায় এবং ও অ্যামফোটেরিক হয়, বাদ বাকিগুলো কি হয়? ক্ষারীয় হয়। আর যদি আমি ক্ষারকীয়তার ক্রম দেখি তাহলে গ্রুপের ওপর থেকে নিচে নামলে ক্ষারকীয়তা কি হবে? ক্রমশ বৃদ্ধি পাবে। গ্রুপের ওপর থেকে নিচে নামলে ক্ষারকীয়তা ক্রমশ বৃদ্ধি পাবে। তার মধ্যে বেরিলিয়াম হাইড্রোক্সাইড কি হবে? অ্যামফোটেরিক, বাংলায় উভধর্মী হয়। এবং এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেয়, নিচের কোনটি উভধর্মী প্রকৃতির বলো। ঠিক আছে, চলো নেক্সট। চলো এবার আমরা পড়বো রিয়াকশন উইথ হ্যালোজেন। রিয়াকশন উইথ হ্যালোজেন। আচ্ছা, রিয়াকশন উইথ হ্যালোজেন। এই তো মেটালগুলো কি করে, সে ক্ষার ধাতু হোক বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, হ্যালোজেনের সঙ্গে রিয়াকশন করে হ্যালাইড যৌগ তৈরি করে। যেমন এদের ক্ষেত্রে করে LiX, তারপরে NaX, KX, Mg লিখছি কেন, RbX, CSX। এবং যেটা দেখা যায়, ওই যে আগেই বলেছি যে লিথিয়ামের আকার কি খুব ক্ষুদ্র এবং ওর ধ্রুবায়ন ক্ষমতাও কি অত্যন্ত বেশি, অর্থাৎ পোলারাইজিং পাওয়ার কি অত্যন্ত বেশি। সেই জন্য যেটা দেখা যায় লিথিয়াম হ্যালাইডটা কি হয়? কোভ্যালেন্ট নেচার হয় বা সমযোজী প্রকৃতির হয়ে থাকে। তার কারণ লিথিয়াম প্লাসের উচ্চ ধ্রুবায়ন ক্ষমতা বা পোলারাইজিং পাওয়ার, আর বাদ বাকি প্রত্যেকেই কি হয়? কোভ্যালেন্ট ক্যারেক্টার হয়। বাদ বাকি প্রত্যেকেই আয়নিক ক্যারেক্টার সম্পন্ন হয়। মানে আয়নিক ক্যারেক্টার মানে ওরা প্রত্যেকেই আয়নীয় ধর্ম বিশিষ্ট হয়ে থাকে। এবার যদি আমি গ্রুপ 2 এর ক্ষেত্রে চলে যাই তাহলে আমি পাবো BeX2, MgX2, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম CaX2, SrX2, আর হচ্ছে BaX2। তো ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হ্যালাইডগুলির ক্ষেত্রে যেটা দেখা যায় যে ঠিক লিথিয়ামের মতো বেরিলিয়ামও অস্বাভাবিক আচরণ দেখায় বা অ্যানামোলাস বিহেভিয়ার দেখায়, এবং বেরিলিয়ামের দোসর হয় ম্যাগনেসিয়াম। এই দুজন কি হয়ে যায়? কোভ্যালেন্ট ধর্ম সম্পন্ন হয়ে যায়, মানে এরা সমযোজী প্রকৃতির হয়। আর বাদ বাকিগুলো কি হয়? আয়নিক ক্যারেক্টার দেখায়। বাদ বাকিগুলো আয়নিক ক্যারেক্টার দেখায়।
এবং এই কোভ্যালেন্ট ক্যারেক্টারের যদি ক্রমটা দেখি, সমযোজী চরিত্রের ক্রম, সমযোজী চরিত্রের ক্রম কাকে কাকে নিলাম, LICL, LIBR, সরি LIF থেকে করাটা উচিত ছিল, LIF, LICL, LIBR, LII। তাহলে এরা প্রত্যেকেই লিথিয়াম হ্যালাইড, প্রত্যেকটা লিথিয়াম হ্যালাইড কি সমযোজী প্রকৃতি বিশিষ্ট। কার সমযোজী ধর্মের মান বেশি? তো দেখো আমরা জানি ফজনস রুল অনুযায়ী অ্যানায়নের আকার যত বেশি হয়, পোলারাইজেবিলিটি তত বেশি হয়, বা এক্সটেন্ট অফ পোলারাইজেশন তত বেশি হয়। আর পোলারাইজেশন যত বেশি হবে তত বেশি সমযোজী চরিত্রের সৃষ্টি হবে। তো দেখো এখানে প্রত্যেকের কাছে লিথিয়াম আছে, তো লিথিয়াম নিয়ে আমার কোনো কাজ নেই। কিন্তু আমি যদি ফ্লুরিন থেকে আয়োডিনের দিকে যাই, অ্যানায়নের আকার কি হয়? বৃদ্ধি পায়। আকার বৃদ্ধি পেলে, অ্যানায়নের আকার বৃদ্ধি পেলে পোলারাইজেবিলিটি বৃদ্ধি পায়, অর্থাৎ এক্সটেন্ট অফ পোলারাইজেশন বৃদ্ধি পায়। আর পোলারাইজেশন বৃদ্ধি পেলে সমযোজী ধর্ম তত বেশি সৃষ্টি হয়। অর্থাৎ এই হচ্ছে সমযোজী ধর্মের ক্রম। কারণ I মাইনাসের আকার বড়, I মাইনাসের আকার বড় অর্থাৎ পোলারাইজেবিলিটি বেশি, এক্সটেন্ট অফ পোলারাইজেশন বেশি। তো পোলারাইজেশন বেশি হলে তার সমযোজী ধর্মও কি হয়? তত বেশি হয়। এবার যদি গলনাঙ্কের ক্রম দেয়, গলনাঙ্কের ক্রম বা তাপীয় স্থায়িত্বের ক্রম একই জিনিস, গলনাঙ্কের ক্রম যা হয় তাপীয় স্থায়িত্বের ক্রম সেম হয়। তোমাকে দিল LICL, NaCl, KCl, RbCl, CSCl। দেখো এরা প্রত্যেকেই আয়নীয় ধর্ম সম্পন্ন, কিন্তু এ কি সমযোজী ধর্ম সম্পন্ন। আর আমরা জানি সমযোজী যৌগের গলনাঙ্ক কি হয়? আয়নীয় যৌগের তুলনায় কম হয়। তো সেই কারণে LICL এর গলনাঙ্ক এদের প্রত্যেকের থেকে কি হবে? কম হবে। LICL এর গলনাঙ্ক এদের প্রত্যেকের থেকে কি হবে? কম হবে। তো তার মানে ওকে সরি, LICL এর গলনাঙ্ক সবচেয়ে কম হয়, যেহেতু সমযোজী চরিত্র সম্পন্ন, LICL এর গলনাঙ্ক সবচেয়ে কম হয়। আর বাদবাকিদের গলনাঙ্কের ক্রম কিভাবে ডিটারমাইন করব? ঠিক যেমন আমি কেমিক্যাল বন্ডিং এর ফার্স্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম, স্মল আর স্মলের সঙ্গে বন্ডিং ভালো হয়, বিগ আর বিগের সঙ্গে বন্ডিং ভালো হয়, বন্ডিং যত ভালো হয় ল্যাটিস শক্তি কি হয়? তত বেশি হয়। তো এক্ষেত্রে যেহেতু এদের মধ্যে প্রত্যেকের মধ্যে আয়নীয় ধর্ম আছে, আমি ল্যাটিস শক্তির সাহায্যে এদের গলনাঙ্ক বার করব। যেমন সোডিয়ামের আকার কি? ছোট, স্মল। ক্লোরিনের আকার কি? স্মল। এর আকার কি? বিগ। ক্লোরিনের আকার কি? স্মল। আমি কি বলেছি? স্মল আর স্মলের মধ্যে বন্ডিং কি হয়? খুব ভালো হয়। তাহলে NaCl এর ক্ষেত্রে বন্ডিং খুব ভালো হবে, ল্যাটিস শক্তি খুব ভালো হবে, আর ল্যাটিস শক্তি যত বেশি হয় গলনাঙ্ক কি হয়? তত বেশি হয়। আর সিজিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এখানে সাইজ ডিফারেন্স অনেক বেশি, বিগ আর স্মলের মধ্যে বন্ডিং ভালো হয় না, তার মানে ল্যাটিস শক্তি কম, ল্যাটিস শক্তি কম মানে গলনাঙ্ক কম। এই হচ্ছে আমার অ্যাকচুয়াল ক্রম হয়েছে। তো হ্যালাইডগুলির ক্ষেত্রে এই হচ্ছে আমার অ্যাকচুয়াল গলনাঙ্কের ক্রম বা তাপীয় স্থায়িত্বের ক্রম। চলো নেক্সট। চলো নেক্সট। এবার আমরা তরল অ্যামোনিয়ার সঙ্গে, কোনো অসুবিধা আছে? আচ্ছা, এবার আমরা
তরল অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন করব, রিয়াকশন উইথ লিকুইড অ্যামোনিয়া হবে, রিয়াকশন উইথ লিকুইড অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া, তরল অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া। ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট আছে, তরল অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া। তো দেখো বিক্রিয়াটি প্রথমেই দেওয়া আছে, যে কোনো গ্রুপ 1 মেটাল বা গ্রুপ 2 মেটালকে যখন আমি লিকুইড NH3 এর মধ্যে দ্রবীভূত করি তখন আমার দুটো জিনিস তৈরি হয়, একটা সলভেটেড ক্যাটায়ন আর একটা হচ্ছে সলভেটেড অ্যানায়ন। এখানে সলভেন্টটাকে অ্যামোনিয়া, তাই এটাকে বলা হয় অ্যামোনিয়াটেড বা অ্যামোনিয়াটেড, অ্যামোনিয়াটেড ইলেকট্রন, অ্যামোনিয়াটেড ইলেকট্রন, আর এটাকে বলা হবে অ্যামোনিয়াটেড, অ্যামোনিয়াটেড ক্যাটায়ন, অ্যামোনিয়াটেড ক্যাটায়ন। তাহলে কি বললাম, যখনই কোনো গ্রুপ 1 বা গ্রুপ 2 মেটালকে লিকুইড অ্যামোনিয়ার মধ্যে দ্রবীভূত করা হয় তখন তৈরি হয় সলভেটেড ক্যাটায়ন আর সলভেটেড ইলেকট্রন, সলভেটেড ক্যাটায়ন আর সলভেটেড ইলেকট্রন। তো এখানে সলভেন্টটাকে অ্যামোনিয়া, তাই লিখেছি অ্যামোনিয়াটেড ক্যাটায়ন আর লিখেছি অ্যামোনিয়াটেড ইলেকট্রন, অ্যামোনিয়াটেড ইলেকট্রন, অ্যামোনিয়াটেড ইলেকট্রনই বলে। ও অ্যামোনিয়াটেড, লাস্টে ড হবে, ঠিকই লিখেছিলাম ফার্স্টে। অ্যামোনিয়াটেড, অ্যামোনিয়াটেড, অ্যামোনিয়াটেড ক্যাটায়ন এবং অ্যামোনিয়াটেড ইলেকট্রন তৈরি হয় এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। কি করে তৈরি হয়? অ্যাকচুয়ালি মেটালকে যখনই আমি লিকুইড NH3 তে দ্রবীভূত করব, মেটাল কি করবে, মেটাল প্লাস আর ইলেকট্রনে কি হয়ে যাবে, ভেঙে যাবে। মেটাল কি করবে, মেটাল প্লাসে পরিণত হবে এবং একটা ইলেকট্রনকে ছেড়ে দেবে। এবার ঠিক যেরকম ভাবে হাইড্রেশন হয়েছে, যখনই আমি গ্যাসিয়াস ক্যাটায়নকে ওয়াটারের মধ্যে দ্রবীভূত করেছি, জল অণুগুলো কি করেছে, ক্যাটায়নকে ঘিরে ধরেছে। তো এক্ষেত্রেও তাই হবে, M প্লাসকে যখনই আমি M প্লাসকে লিকুইড অ্যামোনিয়ার মধ্যে নিয়ে যাচ্ছি তখন লিকুইড অ্যামোনিয়াগুলো M প্লাসকে কি করছে, ঘিরে ধরছে, যাকে আমরা বলছি কি অ্যামোনিয়া। সামিম স্যারের ক্লাস আছে, একটুখানি বাকি আছে, শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। কত মিনিট হয়েছে? 1:22 হয়েছে, 1 ঘন্টা 22, তাই তো? আমাকে আর 15 মিনিট টাইম দাও, শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে। তো দেখো যখনই কোনো ক্যাটায়নকে অ্যামোনিয়ার মধ্যে দ্রবীভূত করছে, সঙ্গে সঙ্গে অ্যামোনিয়া মলিকুলগুলো ক্যাটায়নকে কি করছে, ঘিরে ধরছে। তো তাই সেটাকে বলা হচ্ছে অ্যামোনিয়াটেড ক্যাটায়ন। এবং এই যে ইলেকট্রনটাকে ছেড়ে দিচ্ছে, সেই ইলেকট্রনটাকেও অ্যামোনিয়া মলিকুল কি করছে, ঘিরে ধরছে। কিছু অ্যামোনিয়া মলিকুল সেই ইলেকট্রনটাকেও কি করছে, ঘিরে ধরছে, তাই সেটাকে বলা হচ্ছে কি অ্যামোনিয়াটেড ইলেকট্রন। তো এর জন্য কি হচ্ছে, এর জন্য কি হচ্ছে, তো এর জন্য এই যে সলিউশনটা তৈরি হচ্ছে, সেই সলিউশনের কিছু প্রপার্টিজ আছে যেখান থেকে তোমায় পরীক্ষায় কোশ্চেন করতে পারে। এই যে সলিউশনটা তৈরি হচ্ছে, যখনই আমি মেটালকে লিকুইড NH3 তে দ্রবীভূত করছি এবং যে সলিউশনটা পাচ্ছি তার কিছু বৈশিষ্ট্যমূলক প্রপার্টি আছে এবং সেখান থেকে তোমায় কোশ্চেন করতে পারে। ফার্স্ট কোশ্চেন কি করতে পারে, ফার্স্ট কোশ্চেন এরা হচ্ছে রিডিউসিং নেচার হয়। এই সলিউশনটা যে সলিউশনটা তৈরি হচ্ছে সেটা কি হয়, রিডিউসিং নেচার হয়, মানে বিজারণ ধর্মী হয়। কেন? কারণ আমাকে দেখো একটা মুক্ত ইলেকট্রন পড়ে আছে, একটা মুক্ত ইলেকট্রন কি আছে, পড়ে আছে, তাই এরা কি হয়, রিডিউসিং নেচার হয়। 2 নম্বর কি হয়, 2 নম্বর প্যারাম্যাগনেটিক হয়, প্যারাম্যাগনেটিক হয়। হ্যাঁ, এই অযুগ্ম সংখ্যক ইলেকট্রন থাকার জন্য দ্রবণটা কি হয়, প্যারাম্যাগনেটিক হয়। এবং যেটা দেখা যায়, দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি করলে এটা ডায়াম্যাগনেটিক হয়ে যায়, এটা সলিউশনটা ডায়াম্যাগনেটিক হয়ে যায়। কেন? অর্থাৎ তুমি যদি মেটালের পরিমাণ এক্সেস করে দাও, দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি পাবে। তো দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি পেলে অর্থাৎ মেটালের পরিমাণ যত বাড়বে ইলেকট্রন সংখ্যা বাড়বে, আর ইলেকট্রন সংখ্যা বাড়া মানেই সেখানে ইলেকট্রনগুলো কি করবে,
পেয়ারিং করবে। ইলেকট্রনগুলো বাড়া মানে ইলেকট্রনগুলো সলিউশনের মধ্যে পেয়ারিং করবে, অর্থাৎ পেয়ার্ড ইলেকট্রন পাওয়া যাবে। আর পেয়ার্ড ইলেকট্রন পাওয়া যাবে বলে ওরা কি হয়ে যায়, ডায়াম্যাগনেটিক হয়ে যায়। 3 নম্বর কালার, সলিউশনের কালার কি হয়, ব্লু কালার হয়। কিন্তু দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি করলে ওর কালারটা ফেড হতে থাকে। দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি করলে কালারটা ফেড হতে থাকে। দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি করলে কালারটা ফেড হতে থাকে এবং ওর কালারটা, দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি করলে দ্রবণের বর্ণ কপার ব্রোঞ্জ হয়। দ্রবণের বর্ণ কি হয়, কপার ব্রোঞ্জ প্রকৃতির হয়, কপার ব্রোঞ্জ প্রকৃতির হয়ে থাকে। আর কি হয়, আর এদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকার জন্য এরা তড়িৎ পরিবহন করতে পারে। এই সলিউশন তড়িৎ পরিবহন করতে পারে। এই সলিউশন কি করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলার আছে, এই মেটালকে যখন লিকুইড NH3 এর মধ্যে তুমি দিচ্ছ, যখন মেটালকে লিকুইড NH3 এর মধ্যে অনেকক্ষণ ধরে রেখে দিচ্ছ, প্রায় 24 ঘন্টার বেশি রেখে দিচ্ছ, তখন কিন্তু এই জিনিসটা তৈরি হয় না। তখন কি হয়, অনেকক্ষণ যদি আমি রেখে দিই, লং টাইম বা 24 ঘন্টার বেশি রেখে দিই, তখন তৈরি হয় একটা অ্যামাইড যৌগ প্লাস হাইড্রোজেন। তখন তৈরি হয় অ্যামাইড যৌগ প্লাস হাইড্রোজেন। কখন হয়, যখন দ্রবণটিকে 24 ঘন্টার বেশি রেখে দেওয়া হয়। 24 ঘন্টার বেশি রেখে দেওয়া হয়। যখন দ্রবণটাকে আমি 24 ঘন্টার বেশি রেখে দেবো, তখন আমি পাবো অ্যামাইড যৌগ এবং তার সঙ্গে সঙ্গে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। আচ্ছা, আচ্ছা, এইবার কিছু জিনিস পড়তে হবে, যেমন তোমাকে দেবে সলিউবিলিটি অর্ডার। এবং সলিউবিলিটি অর্ডার তোমাদের শিখিয়েছিলাম আমি কেমিক্যাল বন্ডিং এ। সেখানে বলেছিলাম স্মল আর স্মলের মধ্যে বন্ডিং ভালো হয়, বিগ আর বিগের মধ্যে বন্ডিং ভালো হয়, আর স্মল আর বিগের মধ্যে বন্ডিং ভালো হয় না। সলিউবিলিটি অর্ডারটা কি করে করব, সাইজ ডিফারেন্স যত বাড়ে তার সলিউবিলিটি কি হয়, তত বেশি হয়। সলিউবিলিটি কি হয়, তত বেশি হয়। সাইজ ডিফারেন্স যত বাড়বে, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে সাইজ ডিফারেন্স যত বাড়বে, তার সলিউবিলিটি কি হবে বা জলে দ্রাব্যতা কি হয়, ভালো হয়। যেমন একটা উদাহরণ দেখাই, যেমন ধরো আমি নিলাম বেরিলিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, স্ট্রনসিয়াম সালফেট আর বেরিয়াম সালফেট। এদের যদি আমি জলে দ্রাব্যতার ক্রম দেখি, জলে দ্রাব্যতার ক্রম, এদের ক্ষেত্রে যদি আমি জলে দ্রাব্যতার ক্রম দেখি, তো জলে দ্রাব্যতার ক্রম দেখলে কি হয়, তো আমি দেখি বেরিলিয়ামের সাইজ কি, ছোট, স্মল, আমরা জানি। আর সালফেট, অ্যানায়নের আকার কি, বিগ। বেরিয়ামের আকার হচ্ছে বিগ, কারণ গ্রুপের ওপর থেকে নিচে নামলে সাইজ বৃদ্ধি পায়। আর SO4 2- আয়নের আকারটা কি হচ্ছে, বিগ। এটা আমি কেমিক্যাল বন্ডিং এ শিখিয়েছি। তো দেখো স্মল আর বিগ মানে এক্ষেত্রে সাইজ ডিফারেন্স কি, বেশি। সাইজ ডিফারেন্স বেশি হলে সলিউবিলিটি কি হয়, বেশি হয়। কিন্তু বিগ আর বিগ মানে সাইজ ডিফারেন্স কি, কম। সাইজ ডিফারেন্স যদি কম হয়, সলিউবিলিটি কি হয়, কম হয়। জাস্ট ক্রমটা এরকম হবে। ওকে, তো এবং যেটা দেখা যায়, এরা দুজন বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে জলে দ্রাব্য, কিন্তু বেরিয়াম সালফেট কি হচ্ছে, জলে অদ্রাব্য। এবং এটা পরীক্ষায় দেয় যে নিচের কোন যৌগটি জলে অদ্রাব্য বা নিচের কোন যৌগটি জলে দ্রাব্য বল। তো এইভাবে বার করতে হয়, তোমরা সকলেই জানো। ধরো আমি দিলাম জলে দ্রাব্যতার ক্রম NaCl, KCl, RbCl, CSCl। তো দেখো সেই আগের মতোই করব। সোডিয়াম এর আকার হচ্ছে স্মল,
ক্লোরিনের আকার কিন্তু স্মল, Cl মাইনাসের আকার কিন্তু স্মল। এর ক্ষেত্রে এটা বিগ, এটা কি স্মল। তো এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে সাইজ ডিফারেন্স কি বেশি, সাইজ ডিফারেন্স বেশি হলে সলিউবিলিটি কি হয়, বেশি হয়। আর এখানে সাইজ ডিফারেন্স কম, সলিউবিলিটি কি কম। হয়ে গেল, হয়ে গেল। ওকে, এখানে কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো মনে রাখবে। তিনটে ব্যতিক্রম আছে, এই তিনটে ব্যতিক্রমে আমার রুল যেটা বলছে ঠিক তার বিপরীত হয়। যেমন কাদের ক্ষেত্রে, অ্যালকালি মেটাল কার্বনেট, এটা হচ্ছে ব্যতিক্রম। যেমন তোমাকে দিল Li2CO3, Na2CO3, K2CO3, Rb2CO3, CS2CO3। তো এখানে আমার ট্রিক্স কি বলছে, এটা স্মল, এটা কি বিগ, আর এটা কি বিগ, এটা কি বিগ। তো অ্যাকর্ডিং টু ট্রিক্স স্মল বিগ সাইজ ডিফারেন্স বেশি, তাহলে আমার এখানে জলে দ্রাব্যতা কি হবে, এইরকম হওয়া উচিত। কিন্তু আমি কি বলেছি, এটা ব্যতিক্রম। আমার ট্রিক্স যেটা বলছে ঠিক তার বিপরীত হবে। আমার ট্রিক্স এক্ষেত্রে যেটা বলছে ঠিক তার উল্টোটা হবে। অর্থাৎ এক্ষেত্রে কেমন হবে দেখিয়ে দিই। K2CO3, Rb2CO3, CS2CO3, Na2CO3। ওকে, তাহলে দেখো আমার ট্রিক্স যা বলছে ঠিক তার বিপরীত হবে। অর্থাৎ এদিকে গেলে কি হবে, আমার বৃদ্ধি পাবে, এদিকে গেলে আমার জলে দ্রাব্যতা কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক একই রকম আর একটা ব্যতিক্রম আছে অ্যালকালি মেটাল বাইকার্বনেট। তো এদের ক্ষেত্রেও তাই হয়, যত আমি লিথিয়াম থেকে সিজিয়ামের দিকে যাব, লিথিয়ামের থেকে সিজিয়ামের দিকে যত যাব, লিথিয়ামের থেকে যত সিজিয়ামের দিকে যাব, আমার জলে দ্রাব্যতা কি হবে, বৃদ্ধি পাবে। আমার জলে দ্রাব্যতা কি হবে, বৃদ্ধি পাবে। এটাও একটা ব্যতিক্রম। অ্যান্ড লাস্ট আর একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, স্ট্রনসিয়াম ফ্লোরাইড, বেরিয়াম ফ্লোরাইড। এইটুকুনি আমার ট্রিক্স মেনে চলবে, এইটুকুনি আমার ট্রিক্স মেনে চলবে। এটা স্মল, এটা স্মল, সাইজ ডিফারেন্স কম, জলে দ্রাব্যতাও কি কম। বেরিয়াম স্মল, ফ্লুরিন সরি বেরিয়াম বিগ, ফ্লুরিন স্মল, সাইজ ডিফারেন্স বেশি, সলিউবিলিটি কি, ও সরি একটু ভুল বলেছি, দেখো এটা স্মল, এটা স্মল, সাইজ ডিফারেন্স কম, সাইজ ডিফারেন্স কম হলে সলিউবিলিটি কি হয়ে যায়, কমে যায়। এটা বিগ, এটা স্মল, সাইজ ডিফারেন্স বেশি, সলিউবিলিটি কি বেশি। তো এরা ট্রিক্স অনুযায়ী চললো, ট্রিক্স অনুযায়ী চলবে না বেরিলিয়াম ফ্লোরাইড। এটা স্মল, এটা স্মল, সাইজ ডিফারেন্স কম, জলে দ্রাব্যতা কম হওয়া উচিত, কিন্তু হয় বেশি, হয় বেশি। বেরিলিয়াম ফ্লোরাইড জলে বেশি দ্রাব্য হয়, কারণ এর হাইড্রেশন শক্তি অনেক বেশি। হাইড্রেশন শক্তি বেশি, হাইড্রেশন শক্তি বেশি। এই ছিল সলিউবিলিটি অর্ডার। আর তোমরা ওই আমি যেভাবে শিখিয়েছি কেমিক্যাল বন্ডিং এ স্মল আর স্মলের মধ্যে বন্ডিং কি হয়, ভালো হয়। বিগ আর বিগের মধ্যে বন্ডিং ভালো হয়, তার মানে ল্যাটিস শক্তি ভালো হয়। ল্যাটিস শক্তি ভালো হলে গলনাঙ্ক ভালো হয়, গলনাঙ্ক ভালো হলে কি হয়, তাপীয় স্থায়িত্ব কি হয়, ভালো হয়। একটু বাড়িতে করে নিও। আর কিছু আছে সাম ইম্পর্টেন্স যৌগ, কিছু আছে সাম ইম্পর্টেন্স যৌগ, আজকের আর টাইম নেই, পরের টাইম পেলে শুধু জাস্ট বই থেকে একটু দাগিয়ে দিতে হবে কোন কোন ইম্পর্টেন্ট যৌগগুলো তোমরা পড়বে। তো আজকের এস ব্লক মৌল এই অবধি থাকলো। ওকে, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, তোমরা একটু চেষ্টা করো, কিছু ইম্পর্টেন্ট যৌগ আছে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুতি, সোডিয়াম কার্বনেট বা কাপড় কাচার সোডা প্রস্তুতি, তারপরে ধরো
তোমার প্লাস্টার অফ প্যারিস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এই যে কিছু ইম্পর্টেন্ট কম্পাউন্ডস গুলো আছে এগুলো একটু বই থেকে যদি পড়ে নাও না খুব ভালো হয়। ওকে, আজ যদি বই থেকে পড়তে না পারো তো আমাকে বলো, কমেন্ট করে জানিও, তো আমি নয় অল্প অল্প করে করিয়ে দেবো। একটুখানি বাকি আছে, প্রায় হয়ে গেছে, মেন জিনিস আমি করিয়ে দিয়েছি, একটুখানি কিছু ইম্পর্টেন্ট কম্পাউন্ডস গুলো বাকি থেকে গেছে, ঠিক আছে, ওইগুলো না আমি পরে করিয়ে দেবো যদি তোমরা চাও। আজ নিজেরা যদি করে নিতে পারো তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আজ ক্লাস এ অবধি থাকলো, এখানেই ক্লাস শেষ করছি। জয় হিন্দ।